আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে এই লেকচারে আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একদম শেষের দিকের যে চ্যাপ্টারটা, সমতলে বস্তুকণার গতি। তো এটা হচ্ছে তোমার ফিজিক্সে যে গতিবিদ্যা আছে না, ওইটার অনুরূপী। এবং এটার মধ্যে কিছু ভেক্টরের আর কি অংশ আছে। ভেক্টর এবং এখানে গতিবিদ্যা, এই দুইটার কম্বিনেশন, পাশাপাশি নিউটনের বলবিদ্যারও কিছু জিনিসপাতি এখানে থাকবে। তো এই তিনটা চ্যাপ্টার ফিজিক্সে যাদের মানে ভালো মতো পড়া ছিল, ফিজিক্সে তো তোমাদের গতিবিদ্যা ছিল না, তো তো এখানে আসলে অনেকগুলো মিস করবা। বাট এই যে নদী নৌকা এই টাইপের জিনিসগুলো, তারপর হচ্ছে আপেক্ষিক বেগ, তারপর হচ্ছে বেগ নির্ণয়, গতিশক্তি, এই টাইপের জিনিসগুলো কিন্তু তোমাদের ছিল। তো ওইগুলাই এখানেও আছে। তো এই সমতলে বস্তুকণার গতি, এখান থেকে তোমাদের দুইটা টাইপ খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নদী নৌকা, ঠিক আছে, নদী নৌকা। এবং আরেকটা হচ্ছে তোমার প্রাস। প্রাসের বিভিন্ন সমীকরণ ও প্রাসের বিভিন্ন অঙ্ক এইগুলাতে আসে, ঠিক আছে। তো গত বছরও প্রাস থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, নদী নৌকা এবং প্রাস এই দুইটাই মূলত এখানকার গুরুত্বপূর্ণ টপিক। এইগুলাই আছে এখানে আলটিমেটলি, ঠিক আছে, এইগুলাই আছে। আর এই যে তম সেকেন্ড, এখানে যে টপিকগুলো আমরা দেখাবো ওইগুলো সবগুলাই গুরুত্বপূর্ণ, সবগুলো একটু ভালো মতন দেখবা। তো ঠিক আছে, চলো আমরা প্রথমে কিছু বেসিকগুলো দেখি। দেখো এখানে বেগের সামুদ্রিক সূত্র, তো এগুলো আমরা টপিকগুলো দেখতে হবে। নদী নৌকা স্রোত সংঘাত গতি সাধারণ সূত্র বলি। তো এখানে প্রথমে আমরা দেখবো কিছু গতিবিদ্যার প্রাথমিক ধারণা। দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু, কোনো কিছু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু মানে কি, জিরো পয়েন্ট থেকে শুরু। তাহলে জিরো পয়েন্ট থেকে শুরু মানে এখান থেকে যাত্রা শুরু। দেখো এখানে যদি লেগ জিরোটা এখান থেকে যাত্রা শুরু করে, তার মানে তোমাকে বুঝতে হবে জিরো থেকে শুরু, বা বেগটা কি ছিল, বেগটা প্রথমে জিরো ছিল। এবার তোমাকে যদি বলি নির্দিষ্ট কোনো বেগে থেকে যাত্রা, মানে শুরু থেকে সে নির্দিষ্ট বেগে যাত্রা শুরু করছে, তাহলে কি অবশ্যই ভি এর একটা মান থাকবে। ভি এর মান কি, আমরা ওয়াই অক্ষ বরাবর ভি এর মান বসাইছি আর এক্স অক্ষ বরাবর টি বসাইছি, তাহলে অবশ্যই এখান থেকে যাত্রা শুরু হবে। এবার তোমাকে বললাম যে সমবেগ, সমবেগ মানে কি, সব জায়গাতে বেগের মানটা সমান। দেখো এটা কি, এটা হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না। এবার সমবেগ মানে কি, সমান বেগ, তার মানে অবশ্যই কি একটা নির্দিষ্ট পয়েন্টে থাকবে এবং এই বরাবর কি অবশ্যই সেটা এক্স অক্ষের সমান্তরাল রেখা তুমি পাবা, ঠিক আছে। তাহলে সমবেগে বললে, যদি সমবেগে বলে, সমবেগে কি থাকে না বলতো, সমবেগে কিন্তু ত্বরণ থাকে না। সমবেগে ত্বরণ এ ইকুয়াল কিন্তু জিরো। সমবেগের ক্ষেত্রে যে দূরত্ব, দূরত্ব এ ইকুয়াল টু কত, ভিটি। তো এই সূত্রটা কিন্তু আমার লাগবে, এ ইকুয়াল টু ভিটি। এটা কি, যখন সমবেগে চলবে বা সমদ্রুতিতে চলবে তখন। এখান থেকে অনেক সময় তোমাকে টি বের করতে হবে। টি সমান কত, তাহলে টি সমান দেখো ভি বাই টি সমান কত, এস বাই ভি। দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, আমরা হচ্ছে সময়টা পাই, তাই না। তাহলে টি সমান কত হবে, এস ভাগ ভি, ঠিক আছে। তো এই সূত্রগুলো আমাদের দরকার হবে, এগুলো বেসিক ধারণা। এবার দেখো সামুদ্রিকের সূত্র, এই সূত্রগুলো আমরা সবাই জানি। সামুদ্রিকের দুইটা সূত্র আমরা স্থিতিবিদ্যাতেও দেখছিলাম। তারপর দিকের সূত্রটা লাগবে। তারপর কখন বৃহত্তম হয়, যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। ক্ষুদ্রতম কখন হবে, যখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে, ঠিক আছে। 90 ডিগ্রি হলে কি হবে, দিকটা কি হবে, এটা আমরা দেখছি। পি কিউ, পি ইকুয়াল টু যদি কি হয় এটা মনে রাখবা, পি ইকুয়াল টু কি হলে 2p cos আলফা, এটা আমরা দেখছিলাম। এবং পি এবং কিউ যদি সমান হয়, পি এবং কিউ যদি সমান হয়, তাহলে এদের লব্ধিটা কি করে, মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। অর্থাৎ এটা যদি থিটা হয় আর টোটাল কোণটা যদি আলফা হয়, তাহলে তুমি থিটা সমান কি লিখতে পারো, থিটা সমান লিখতে পারো হচ্ছে আলফা বাই 2, ঠিক আছে। আর যদি দুইয়ের অধিক থাকে, তাহলে আমরা কি করি, ভেক্টর বিভাজন বা ভেক্টরের উপাংশ নিয়মের সাহায্যে ইয়ে করে দেখি, তোমার ভূমি বরাবর উপাংশ বের করি, তারপর কি উলম্ব বরাবর উপাংশ বের করি, দেন আমরা লব্ধি কি পাই, আর ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার এক্স প্লাস আর ওয়াই স্কোয়ার। এটা আমরা কি স্থিতিবিদ্যাতে দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো একটা প্রশ্ন আমাদের দেওয়া আছে। একটি কণার উপর 2 মিলিমিটার 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, তিনটা বেগ, তিন মানের বেগ তিনটি দিকে আরোপিত করা হলো যেন কণাটি স্থিতিশীল অবস্থা থাকে। এখন ক্ষুদ্রতম মানের বেগ দুটির মধ্যবর্তী। এখন দেখো স্থিতিশীল, স্থিতিশীল অবস্থা বা এটা বলা হয় সাম্যাবস্থা। এটা কি আছে, সাম্যাবস্থা। এটা কি আছে, সাম্যাবস্থা। আচ্ছা, সাম্যাবস্থায় আমরা কি করি, সাম্যাবস্থায় কাজ করে হচ্ছে যে তিনটা বলের মধ্যে যেটা মনে করো সবচেয়ে বড়, যেটা সবচেয়ে বড় এটাকে আমরা কি ধরতে পারি, লব্ধি ধরতে পারি, ঠিক আছে। যেটা সবচেয়ে বড় সেটা তুমি লব্ধি ধরতে পারো, ঠিক আছে। সাম্যাবস্থায় থাকলে যে কোনো দুইটার লব্ধি অপরটার সমান, এবং এটা শর্ত মানতে হবে তোমাকে, অবশ্যই দুইটার যোগফল অপরটার থেকে অপরটার সমান বা বড় হইতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 5, এই দুইটার যোগফল কিন্তু 5 সমান, অপরটার সমান হচ্ছে, তার মানে এটা আমরা লব্ধি ধরবো। আর বাকি দুইটার লব্ধি এটা সমান ধরবো যখন দুইটা সাম্যাবস্থা থাকবে। মধ্যবর্তী কোণ আলফা বের করতে বলছে, তাহলে আমরা লব্ধি কি 5 ধরলাম, তাহলে আর স্কোয়ার প্লাস এটা মান। তাহলে আমরা এখান থেকে সূত্র দেখছিলাম যে cos আলফা এটা সমান কত হয়, এটা সমান আলটিমেটলি তোমার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার ডিভাইড বাই 2p কিউ, এরকম একটা মান আসে, তাই তো। তো এখানে ভ্যালুগুলো বসাই দিবা, তাহলে তুমি মানটা পেয়ে যাও মোটামুটি। দেখো এখানে 12 আসছে, 12 এখানে আলটিমেটলি cos ইনভার্স 1 মানে কত, 0 ডিগ্রি, ঠিক আছে। তো এটা ম্যাথটা করা আছে, এটা ম্যাথ আমরা করাইছি, তো এই জন্য আর হবে ডিটেলস দেখাইলাম না। তো সূত্রটা মনে রাখতে হবে। এবার নদী নৌকা, এখান থেকে গুরুত্বপূর্ণ নদী নৌকা। তাহলে দেখো নদীর বেগ, তুমি যদি স্রোতের বেগ যদি ধরো পি, স্রোত এটা যদি কি ধরো স্রোত, এবং কিউ এটা যদি তুমি নৌকা ধরো, ঠিক আছে।
এখন দেখো প্রতিকূল এবং অনুকূল, প্রতিকূল এবং অনুকূল কি? প্রতিকূল যখন তুমি যাচ্ছ এদিকে, তোমার এদিক থেকে বেগ আসছে, তাহলে কি উল্টা দিকে না? তাহলে এটা যদি পি পজিটিভ হয়, কিউটা কি হবে? নেগেটিভ। তাহলে লব্ধি কি হবে? পি মাইনাস কিউ, তাই না? এবার দেখো তুমি যেদিকে যাচ্ছ তোমার স্রোতের বেগটাও ঠিক সেই দিকে, তার মানে তোমার কি অনুকূলে, তোমার জন্য সেটা সহজ হচ্ছে, যাত্রা করা তোমার জন্য সহজ হচ্ছে, তাই না? তাহলে এখানে তোমার পি যাচ্ছে, এটা তোমার কিউ যাচ্ছে, দুইটা একই দিকে, তাহলে কি হবে? লব্ধি পি প্লাস কিউ। তো এই জিনিসগুলো আসলে যে প্রতিকূলে তোমার হচ্ছে বেগ কি হবে আর অনুকূলে বেগ কি হবে, এটা তোমাদের জানা দরকার, ঠিক আছে? এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো ন্যূনতম দূরত্বে, এই যে কথাগুলো উল্লেখ থাকলে তোমাকে লব্ধি বেগ সমান এটা লিখতে হবে। দেখো ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া, সোজাসুজি নদী পার হওয়া, সমকোণে পৌঁছানো, লম্বালম্বি নদী পার হওয়া, এই ক্ষেত্রে লব্ধি বেগ বের করতে বলে এটা। আর তোমাকে যদি বলে কি পদক্ষেপ নিলে এই যে ন্যূনতম দূরত্বে সোজাসুজি নদী পার হওয়া, সমকোণে মানে কোণ যদি চাই, তাহলে কোণ যদি চাই আলফা ইকুয়াল টু বের করবা কজ ইনভার্স মাইনাস তুমি উপরে লিখবা ছোট মান ডিভাইড বাই হচ্ছে বড় মান, ঠিক আছে? শেষ। যদি তোমাকে কোণ চাই তাহলে আলফা ইকুয়াল টু তোমাকে দুইটা জিনিস চাইতে পারে এখানে, দেখো লব্ধি বেগ, সময় এবং হচ্ছে কি আলফা চাইতে পারে, ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স ছোট মান বাই বড় মান। দেখো এখানে তুমি লব্ধি বেগ পাইছো, তাহলে তুমি অবশ্যই দূরত্ব বের করতে পারবা, তাই না? লব্ধি বেগ দূরত্ব বের করতে পারবা অথবা সময় বের করতে পারবা। তাহলে সময় সমান আমরা কি জানি? সময় সমান আমরা জানি দূরত্ব। দূরত্ব মানে কি? তুমি তো নদীর পার বরাবরই যাবা, তাই না? প্রস্থ হইতে পারবা, তাহলে ডি ডিভাইড বাই, এখানে কত হচ্ছে আর, আর এর মান তো তুমি জানো, এটা কত? ডি ডিভাইড বাই রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে? তো তোমাকে এখানে বলতে পারে যে সোজাসুজি পার হতে মানে আমি এত দূরত্ব পার হইলাম, তাহলে কত সময় লাগবে সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে? তাহলে তোমাকে বেগের মানটা বের করতে হবে, পি এবং কিউ তোমাকে বের করে দেন এটার লব্ধি বের করতে হবে, ঠিক আছে? তাহলে সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে লব্ধি বেগ কত? রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অথবা যদি কোণ চাই তাহলে কি কজ ইনভার্স মাইনাস ছোট মান ডিভাইড বাই বড় মান, অথবা উপরে স্রোতের পি মাইনাস কিউ এটা ধরে করতে পারো। এবার দেখো স্রোতের অনুকূলে যেতে প্রয়োজনীয় সময়, তাহলে সময় মানে কি? দূরত্ব বা বেগ। তাহলে স্রোতের অনুকূলে যদি যাইতাম তাহলে বেগ কত ছিল? দুইটা যোগফল না? তাহলে দূরত্ব হচ্ছে ডি, আমি তো পার বরাবর না প্রস্থ বরাবরই তো পার হবো, তাহলে টোটাল দূরত্ব আমার কি? প্রস্থ বরাবর, আর প্রস্থ এখানে কত? ডি, তাহলে ডি ডিভাইড বাই বি প্লাস কিউ, এটাই তো হবে স্বাভাবিক। এবার দেখো স্রোতের প্রতিকূল, প্রতিকূল মানে কি হবে? এখানে বেগটা হবে কি? পি মাইনাস কিউ। তাহলে দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ দিই তাহলে কি ভাগ করে তাহলে কি পাবো? সময় পাওয়া যাবে। এবার ন্যূনতম দূরত্বে পার হতে সময়, এই যে ন্যূনতম দূরত্বের জন্য কি? ন্যূনতম দূরত্বের জন্য বেগ কি ছিল? এটা না? তাহলে ডি ডিভাইড বাই বেগ, এইভাবে, ঠিক আছে? এই সূত্রগুলো একটু মনে রাখবা। এবার ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে লব্ধি বেগ যদি পি আর ইকাল টু পি সাইন আলফা, আর ইকাল টু পি সাইন আলফা, এবং নদী পারাপারের জন্য নদী পারাপারের জন্য টি ইকাল টু ডি ডিভাইড বাই পি সাইন আলফা, ঠিক আছে? এখানে দেখো ন্যূনতম সময়, একটা তোমার দুইটা টার্ম থাকবে, একটা ন্যূনতম দূরত্বে, একটা ন্যূনতম সময়। যদি ন্যূনতম সময় বলে তাহলে তোমাকে বেগের, যদি তোমার এই যে এভাবে যায় তো নৌকাটি যাচ্ছে, তোমাকে লম্ব দিকে উপাংশ নিতে হবে। কি করতে হবে? লম্ব দিকে উপাংশ নিতে হবে। দেখো লম্ব দিকে উপাংশ, লম্ব দিকে উপাংশ কি হয়? ভি সাইন আলফা বা পি সাইন আলফা। লম্ব দিকে তোমাকে উপাংশ নিতে পারো, লম্ব দিকে উপাংশ কি? ভি পি সাইন আলফা, আমরা ভি দিয়ে আসলে প্রকাশ, পি সাইন আলফা। পি, এই পিটা কি? পিটা অবশ্যই তোমাকে নৌকার বেগ নিতে হবে। কি হচ্ছে? নৌকার বেগ, ঠিক আছে? পিটা হচ্ছে নৌকার বেগ। ওকে, তাহলে আর সমান কি হবে? তাহলে সময়টা কি হবে? টি ডিভাইড বাই পি সাইন আলফা, এটা হচ্ছে ন্যূনতম সময়। এবার টি যখন মিনিমাম হবে না তখন সাইন আলফার মানটা সর্বোচ্চ হইতে হবে। সাইন আলফার সর্বোচ্চ মান কত? 1। তাহলে কত ডিগ্রি মান? 1। সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে ডি বাই পি হবে। এখানে টি মিনিমাম, আচ্ছা টি মিনিমাম তোমার কিন্তু ডি বাই পি, ঠিক আছে? ডি বাই পি। তো আমরা এখানে পিটাকে নৌকার বেগ ধরবো, ঠিক আছে? তো এখানে আমরা এখানে এটাই ধরছিলাম, এটা একটু ভুল হয়েছে। আমরা পিটাকে কি ধরবো? নৌকার বেগ ধরবো। পি হচ্ছে নৌকা, পি হচ্ছে স্রোত, ঠিক আছে? তাহলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল মূলত সূত্রগুলাই, যে আলফা সমান দেখাইছিলাম মাইনাস পি বাই কিউ এরকম হবে, ঠিক আছে? পরের পার্টে চলে যাই। তো নৌকার এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো এখানে একটা প্রশ্ন তোমার কাছে ইয়ে করলে বিষয়টা ক্লিয়ার হবে, যে লব্ধি বেগেরটা। দেখো স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত, মানে এটা ডি এর মান, একটি নদী একজন সাঁতারু 4 মিনিটে, এটা হচ্ছে টি এর মান, সোজাসুজি পার হতে পারে। আচ্ছা সোজাসুজি কথাটা বুঝো, সোজাসুজি এই বাংলা টার্মগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে কি লব্ধি বেগ কত দেখছিলাম? আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাই না? সোজাসুজি পার হওয়ার ক্ষেত্রে লব্ধি বেগ, এটা কিন্তু লব্ধি বেগ। আচ্ছা, কিন্তু স্রোত থাকলে ওই একই পথে তিনি নদীটি 5 মিনিটে অতিক্রম করতে পারে। স্রোতের গতিবেগ নির্ণয়, স্রোতের বেগ, তোমাকে স্রোতের বেগ আমি ধরে নিলাম হচ্ছে কিউ, তাহলে কিউ এর মানটা আমাকে বের করতে হবে। বা স্রোতের বেগ আমি ইউ ধরে নিলাম, তাহলে ইউ এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা, আচ্ছা এখানে আমরা যেহেতু পি কিউ দিয়ে করলাম তাহলে আমরা কিউটা ধরি, এটা এটা কি ধরলাম? স্রোতের বেগটা হচ্ছে আমরা কিউ ধরে নিলাম, ঠিক আছে? এবার হচ্ছে দেখো তুমি এই যে তোমাকে প্রশস্ত কতটুকু, তুমি যত দূরত্ব অতিক্রম করছো যত সময়ে যদি ভাগ করো তাহলে কি পাবা? বেগটা পাবা, তাই না? তাহলে এখানে যে আর এর মানটা সেটাই কি হচ্ছে? এই যে এই বেগটা না, তুমি 100 মিটার 4 মিনিটে পার হচ্ছে, ওই বেগেই তো আছে, আর বেগের কারণে তুমি 4 মিনিটে পার হতে পারছো, তাই না? তাহলে তোমাকে যে আর এর মানটা কি হবে? আর এর মানটা হবে দূরত্ব ডিভাইড বাই হচ্ছে, যদি আমরা মিনিট পার মিনিটে কল্পনা করি, যদি মিনিট পার হিসাব করি তাহলে কিন্তু এখানে হবে সেকেন্ড নিলে আমরা কি 4 গুণ 60 ইয়ে করতে হবে। তাহলে আমরা আপাতত 4 মিনিট পার মিনিট দিয়ে হিসাব করি,
অ্যান্সার হয়তো আমাদের মিটার পার মিনিটে থাকবে। তাহলে এখানে তোমার হলো 25 মিটার। তাহলে দেখো এটাই আর এর মান, আবার এটাও কি আর এর মান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে রুট ওভার পি স্কয়ার মাইনাস কিউ এটা সমান 25। তাহলে এখানে দেখো রুট ওভার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর সমান কত 25। তার মানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর মান হচ্ছে 20। 4 মিনিটে শুধু 5 মিনিটের ওই বেগে, কিন্তু স্রোত থাকলে, যদি স্রোত থাকে, আচ্ছা স্রোত থাকলে কেন আমরা, কেন একটু ভুল হয়ে গেছে। দেখো একজন সাঁতারুর কথা বলছে তাই না, একজন সাঁতারু এত মিনিটে, তার মানে সাঁতারুর বেগ হবে হচ্ছে এটা। তাহলে সাঁতারুর বেগকে আমরা ধরবো হচ্ছে পি। তাহলে পি সমান কত হবে বলো, 100 ডিভাইড বাই হচ্ছে 4। এটা হচ্ছে সাঁতারুর বেগ, আর আমাদের লব্ধি বেগ বের করতে হবে যখন স্রোত থাকবে আবার কি সাঁতারুর বেগও থাকবে তখন। তাহলে এই যে এই ঘটনার ক্ষেত্রে যে 5 মিনিটে বের হচ্ছে না, 5 মিনিটে এইটা হবে হচ্ছে তোমার লব্ধি বেগের জন্য। লব্ধি বেগ আর এটা সমান কত, ওই 100 মিটার দূরত্বই সে কি করলো, যখন স্রোত থাকতেছে, তাহলে স্রোত এবং সাঁতারু বেগ যখন দুইটাই থাকবে তখন আমরা লব্ধি বেগ বের করবো, মানে অ্যাপ্লাই করবো, ঠিক আছে। তাহলে এখানে 5 এগুলো কত হচ্ছে 20 মিটার পার মিনিট হচ্ছে, হ্যাঁ মিটার পার মিনিট। এবার আর, তাহলে আবার আর সমান আমরা কি জানি, আর সমান জানি রুট ওভার পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তাহলে এই মানটাই সমান কত আমাদের 20। তাহলে দেখো এখান থেকে তুমি কি পারো, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এটা সমান লিখতে পারো 400। তাহলে এখানে আমরা কিউ স্কয়ার ভ্যালু যদি বের করতে চাই তাহলে কি হবে, পি স্কয়ার মাইনাস 400। তাহলে 25 উপর স্কয়ার মানে কত 625 মাইনাস হচ্ছে 400। এখানে ভাগ করলে কত হয় 225, আর 225 কে রুট করলে কিন্তু 15 হয়। তাহলে কিউ এর মান কত হবে, কিউ এর মান হবে রুট ওভার 225 মানে কত 15, ঠিক আছে। তো এইভাবে করতে হবে, কারণ এখানে দেখো সাঁতারুর কথা বলছে তাই না, সাঁতারু এত মিনিট, তাহলে আমরা সাঁতারু বেগটা বের করতে পারবো। আর যখন স্রোতও থাকবে সাঁতারুর বেগও থাকবে তখন আমরা লব্ধি বেগটা বের করবো, ঠিক আছে। তাহলে স্রোত থাকলে কয় মিনিটে বের হয়, 5 মিনিটে। কত দূরত্ব, 100 মিটার দূরত্বই। তাহলে এই যে 100 মিটার দূরত্বে 5 মিটারের হচ্ছে, এটা কিন্তু লব্ধি বেগের কারণে, ঠিক আছে। তো এইভাবে এই টাইপের ম্যাথগুলো করতে হয়। দেখো গড় বেগ, আপেক্ষিক বেগ। তাহলে গড় বেগ কিভাবে বের করি, যদি v1 আর v2 মনে করো v1 v2 আছে, তাহলে কি করতে পারি, গড় বেগ কি হবে v1 v2 ডিভাইড বাই 2, অর্থাৎ গড় করে যে বেগটা হবে ওটাই গড় বেগ। আর দুটি বস্তু যখন একই দিকে গমন করে, এখন আপেক্ষিক বেগটা জানতে হবে। তাহলে আপেক্ষিক বেগ আমরা জানি কিন্তু যার সাপেক্ষে সেটা বিয়োগ করতে হয় তাই না। তাহলে বি বস্তু, দেখো এ বস্তুর সাপেক্ষে বি বস্তু, তাহলে এ যার সাপেক্ষে সেটা সেই বেগটা বিয়োগ করতে হবে, এটাই যদি একই দিকে যায়। এবার তোমাকে দুইটা বেগ বিপরীত দিকে বললাম, এইদিকে একটা গেল এদিকে একটা গেল, তাহলে দেখো অলরেডি ভি এ যদি পজিটিভ ধরি তাহলে ভিবি কি নেগেটিভ না, কারণ দিক বিপরীত হলে আমরা কি জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে অবশ্যই দিকটা নির্দিষ্ট থাকে। তাহলে ভি যদি এদিকে যায়, এদিকে পজিটিভ ধরলে এদিকে নেগেটিভ, তাহলে যে কোনো একটাকে নেগেটিভ ধরলে অপরটা পজিটিভ, তাই না। তাহলে এখান থেকে দেখো ঘটনা কি ঘটবে, তাহলে আমরা যদি বলি এর সাপেক্ষে, তাহলে এর সাপেক্ষে যদি বলি তাহলে এখানে আমরা ভিবিটা পজিটিভ ধরে আমাদের সুবিধাতে, ভিবিটা পজিটিভ এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে দেখো ভিবি এর সাপেক্ষে তার মানে মাইনাস ভিএ, তাহলে অ্যান্সার কত গেল ভিবি প্লাস ভিএ, ঠিক আছে। তো এই যে এইভাবে কিন্তু অ্যান্সারগুলো বের করা যায়। তো একই দিকে যাচ্ছে আর হচ্ছে বিপরীত দিকে আছে, একই দিকে গেলে জাস্ট তুমি বিয়োগ করবা, আর যদি বিপরীত দিকে যায় তাহলে ওইটাকে নেগেটিভ করে বিয়োগ করতে, মানে দুইটা দেখো পজিটিভ আসবে। বিপরীত দিকে হলে যোগফল, মানে একটা এদিক থেকে যাচ্ছে একটা এদিক থেকে যাচ্ছে, এরকম হলে কি করবা যোগ করবা, আর দুইটাই যদি একই দিকে যায় তখন কি হবে দুইটা বিয়োগ করবা। গড় দ্রুতি মানে কি, মোট দ্রুত বাই সময়। গড় বেগ, বেগ একটা কি ভেক্টর রাশি, এর জন্য সরণ। আর দ্রুতি মানে কি মোট অতিক্রান্ত দূরত্ব। দেখো ও এখানে যাত্রা শুরু করে এখানে গেল এখানে গেল এখানে গেল এখানে গেল, তাই না। আবার মনে এখান থেকে এখানে 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 আসলো। দেখো এই ক্ষেত্রে কিন্তু সরণের মানটা কিন্তু জিরো, কিন্তু ডিটার সমান কিন্তু একটা মান আসবে। সরণ জিরো কেন, কারণ তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো অপর ফাইনাল পয়েন্ট এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই কিন্তু সরণ। তাহলে তুমি এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে আসলা, তাহলে তোমার আলটিমেটলি তোমার স্টার্টিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের দূরত্ব কত, স্টার্টিং পয়েন্ট ফাইনাল পয়েন্টের যে দূরত্ব সেটাই কিন্তু সরণ। আর দূরত্ব বের করতে হলে টোটাল তুমি আসছো না, এটা মাপলে তুমি দূরত্ব পাবা, কিন্তু সরণের ক্ষেত্রে তুমি যেখানে শেষ করছো ওখান থেকে এটা দূরত্ব হবে সরণ, ঠিক আছে। তাহলে সরণ তোমার জিরো হতে পারে কিন্তু দূরত্ব কিন্তু জিরো হবে না। এ ও বি, এ ও বি দুইটা বস্তু পূর্ব পশ্চিম 70 মিটার লম্বা একটি সোজা রাস্তার দুই প্রান্ত থেকে বিপরীত মুখে যথাক্রমে 40 এত মিটার যাত্রা শুরু করলো। এ এর সাপেক্ষে দেখো বিপরীত দিকে বলছে, কি বলছে বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে বললে কি হবে দুইটা যোগফল অবশ্যই, তাহলে যোগ করলে কত হয় 70 মিটার পার সেকেন্ড। এর গতি এই সূত্রগুলো আমাদের জানতে হবে, এবং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাকে বিভিন্ন জিনিসের মান তোমাকে বের করে দিতে হবে। তাহলে ভি ইকুয়াল কত ইউ প্লাস এফ টি, দেখো এখানে এফ বলতে ত্বরণ বোঝাইছে, এফ বলতে কি
ত্বরণ বোঝাচ্ছে, ঠিক আছে, এখানে এফ বলতে ত্বরণ বোঝাচ্ছে। তুমি চাইলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখতে পারো, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্রগুলাই, ঠিক আছে, আর কিছু না। এস ইকুয়াল টু ইউ প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। এবং এ সমান কি লেখা যায়, এ সমান লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, তারপর দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই সূত্রগুলা। তারপর সমবেগের ক্ষেত্রে আমরা জানি কি এস ইকুয়াল টু ভিটি, তারপর এফ ইকুয়াল টু কত এম এ, এম এম এ সমান আবার কি লেখা যায়, এ সমান আবার কি লেখা যায় ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ মানে কি ডেল ভি, ডেল ভি বাই টি লেখা যায়, বেগের পরিবর্তন। তো এইগুলো আমরা জানি। দেখো প্রশ্নগুলো সলভ করি। একটি চলন্ত ট্রেন ব্রেক করে, ব্রেক যখন করে তখন কি শেষ বেগটা, ব্রেক করলে কি থেমে গেল না, এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, থেমে গেল, তাহলে থেমে গেলে ভি, শেষ বেগটা কত, জিরো, তাহলে আদি বেগটা যেটা থাকে ওইটাই, তাই না। 10 সেকেন্ডে থামিয়ে দিল, থামায় গেলে কি হলো, শেষ বেগটা জিরো হয়। ট্রেনটির গড় মন্দন, মন্দন মানে কি তোমাকে এ দেখো, মন্দন মানে কিন্তু অবশ্যই নেগেটিভ হবে, মন্দন মানে কি নেগেটিভ, ত্বরণ হয় পজিটিভ, মন্দন কি নেগেটিভ। গতিবেগ কত ছিল, কত ছিল মানে তোমাকে ইউ এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু শেষ বেগ জিরো, দেখো কি কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে, সময়, সময় ট্রেনটির গড় মন্দন এত, এটি চলন্ত বেগ 10 সেকেন্ডের সময় দেওয়া আছে। তাহলে বেগ এবং এগুলোর সম্পর্ক যে সূত্র সেটা কি ছিল, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে দেখো শেষ বেগটা জিরো, কারণ কি থামিয়ে দিল, থামানোর পরে কি বেগটা জিরো না। আচ্ছা ইউ এর মান তোমাকে বের করতে, মানে কত ছিল এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি জিরো ইকুয়াল ইউ প্লাস, দেখো মন্দন হয়েছে না, মন্দন হলে কি করবো, এখানে মাইনাস এটি, এর মানটা নেগেটিভ। তার মানে তুমি এখানে বলতেই পারো, এখানে তুমি বলতে পারো যে আমাকে, সরি ইউটি না, ইউ প্লাস, এখানে আমার টি, সরি ইউ প্লাসই তো আছে, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে ইউ ইকুয়াল টু তুমি লিখতে পারো হচ্ছে এটি। তাহলে তুমি এ সমান, ইউ সমান মানগুলো বের করো, ই সমান মানগুলো বের করো। তাহলে এর মান কত, 70 গুণন হচ্ছে 10, তার মানে কত হচ্ছে 700 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে। এবার তো একটি গাড়ি স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কি, যে ইউ এর মানটা তোমাকে জিরো, এর মানটা জিরো, সমত্বরণে চলছে, সমত্বরণে মানে কি এর মানটা ফিক্স, বাড়তেছে না, মানে যা ছিল তাই। সমত্বরণে চলা শুরু করার পর 5 সেকেন্ডে 75 মিটার পার সেকেন্ড গতিপ্রাপ্ত হলো, গাড়ির ত্বরণ কত, তাহলে ভি এর মান তোমার দেওয়া আছে। তাহলে এ সমান তুমি কি জানো, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে ভি এর মান কত, 5 সেকেন্ডে 75, তাহলে 75 ভাগ 5, তার মানে এখানে তুমি কি লিখতে পারো কত, 15, এটাই কিন্তু 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার দেখো টি তম সেকেন্ড, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, টি তম সেকেন্ড, টি তম এখানে বলে আছে, টি তম বললো যে 5তম সেকেন্ড, 6তম সেকেন্ড, যদি এরকম বলে তাহলে সূত্র হবে কি, টি তম সেকেন্ডের দূরত্ব এস টি এস, মানে যততম, সেটা হবে তোমার ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস ওয়ান, এটা কি ত্বরণ, ঠিক আছে, 2t মাইনাস ওয়ান, ঠিক আছে, 2t মাইনাস ওয়ান, যত সময় বলবে তত। তোমাকে যদি 5 সেকেন্ড, তাহলে তুমি এখানে 5 বসাবা, আর এখানে কি 5। এবার তো তোমাকে বলে আদিবেগ সহ কোনো বস্তু সমত্বরণে টি ওয়ানতম সেকেন্ড থেকে, দেখো টি ওয়ানে এস ওয়ান দূরত্ব, টি টুতে এস টু দূরত্ব, তাহলে ত্বরণ কি হবে, এস এ ইকুয়াল এস ওয়ান মাইনাস এস টু ডিভাইড বাই টি ওয়ান মাইনাস টি টু, ঠিক আছে। তাহলে এস ওয়ানের দূরত্ব যদি টি ওয়ান হয়, টি টু তে দূরত্ব যদি এস টু হয়, তাহলে ত্বরণ বের করতে হলে কি করবো, এস ওয়ান মাইনাস এস টু ডিভাইড বাই টি ওয়ান, অথবা তুমি উপরে ডেল এস, নিচে কি হবে ডেল টি, এভাবে করলে কি ত্বরণটা পেয়ে যাবা, ঠিক আছে। আর আমরা ত্বরণ সমান কি জানি, ত্বরণ সমান দেখো এটা জানতে হবে তোমাকে, ডিএক্স ডিভাইড বাই ডিটি, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে ডিএক্স বাই ডিটি। তোমাকে এক্স সমান কিন্তু একটা ফাংশন দিয়ে দেবে, বলবে যে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, ঠিক আছে। তাহলে ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি এক্স সমান দিয়ে দেবে। আবার ভি সমান কত, ভি সমান কিন্তু ডিএক্স বাই ডিটি, ঠিক আছে। এবার তোমাকে অবশ্যই যদি নিচে টি দেওয়া থাকে না, নিচে টি দেওয়া থাকলে তোমাকে অবশ্যই টি এর চলকের ফাংশন দেওয়া থাকবে। দেখো এক্স ইকুয়াল তোমাকে দেওয়া থাকবে এরকম, টি কিউব প্লাস টু টি স্কোয়ার প্লাস টি, ঠিক আছে। এবার তোমাকে দেখো ত্বরণের মান বের করতে হবে, তাহলে তোমাকে ডিভি ভাগে বের করতে হবে, ডিভি বাই ডিটি বের করতে, ভি এর মানটাকে বের করতে হবে। ভি সমান আমরা কি জানি, ভি সমান হচ্ছে ডিএক্স বাই ডিটি, টি এর সাপেক্ষে যদি এক্স কে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবা, বেগ পাবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো অ্যান্সারটা কি হচ্ছে, আমার হয়ে যাচ্ছে 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 1, এটা পাইলাম কি আমি বেগ। এবার আমার ত্বরণ বের করতে হবে, ত্বরণ সমান কি হবে, ত্বরণ সমান দেখো ডি বাই ডিটি, তার মানে কি ডি বাই ডিটি অফ থ্রি টি স্কোয়ার প্লাস 4t প্লাস 1, এবার এটা করলে কত হয় 6t প্লাস হচ্ছে 4। এবার তোমাকে টি ইকুয়াল একটা দেওয়া থাকবে, টি ইকুয়াল টু এত সেকেন্ডে ত্বরণ ইকুয়াল টু হোয়াট, তাহলে টি এর মানটা তুমি এখানে বসাই দাও, তাহলে কিন্তু ত্বরণ পেয়ে যাবা। তো এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে, বুঝতে পারছো, এই টাইপের প্রশ্ন দিবে। তাহলে এক্স এর মান তোমাকে দেওয়া থাকবে, তুমি বেগ বের করবা, দেন ওইটার সাপেক্ষে আবার কি ত্বরণের জন্য আবার কি টি এর সাপেক্ষে বিস্তার করলে তুমি ত্বরণ পাবা। একবার দূরত্বকে একবার করলে বেগ পাবা, আর একবার করলে কি পাবা, ত্বরণ পাবা, ঠিক আছে। এবার তোমাকে টি ইকুয়াল টু সামথিং দিয়ে বলবো এত সেকেন্ড পরে ত্বরণ কত, তখন লাস্ট যে মানটা পাবো ওইটাতে টি এর মান বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবা। দেখো এখানে বলছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থাতে যাত্রা শুরু করে 3 সেকেন্ডে 18 মিটার
চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে 3 সেকেন্ডে। তাহলে 3 সেকেন্ডে তোমাকে কিন্তু বলতে হবে 3 সেকেন্ডে, চতুর্থ আলাদা দুইটা পার্ট, কিন্তু 3 সেকেন্ডে 18 মিটার স্থির অবস্থা থেকে, তাই না? তাহলে এখান থেকে তুমি একটা পাবা, এখান থেকে তুমি একটা জিনিস পাবা, এবং চতুর্থ সেকেন্ডে তোমার এখানে একটা জিনিস আসবে, ঠিক আছে? তো প্রথমটা থেকে তোমাকে আগে ত্বরণটা তোমাকে বের করতে হবে প্রথম শর্ত থেকে। তাহলে এখান থেকে স্থির অবস্থা ইউ এর মান 0 দেওয়া আছে, টি সেকেন্ডে 18 মিটার, তার মানে তোমাকে টি দেওয়া আছে, এস দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। তাহলে দূরত্বের সাথে সম্পর্ক কি, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তাহলে আমরা কিন্তু ইউটি এর মানটা 0 হয়ে যাচ্ছে, কারণ ইউ এর মানটা 0। তাহলে তোমাকে এর মান বের করতে হবে। তো এ সমান কত, এ সমান দেখো 2 এস ডিভাইড বাই টি স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসায় দাও। এস এর মান কত, 18, 2 গুণন 18 ডিভাইড বাই টি এর মান কত, 3 3 9, এটা কাটলে 2 থাকে, 2 2 4। তাহলে ত্বরণের মানটা তুমি পাইলা, কারণ এই যে চতুর্থ সেকেন্ডে আমরা কি তম সেকেন্ডে বের করতে হলে কি লাগবে, এর মানটা লাগে, কারণ সূত্র কি এস টি এস, ফোর্থ সেকেন্ডে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, ইউ এর মান তো 0 আগে থেকে জানা আছে, তাই না? তাহলে এস সমান কি হয়ে যাবে, এস সমান তোমার হয়ে যাবে হাফ ইন্টু, এই সূত্র আসলে অ্যাপ্লাই করে দেবো, আর কিছুই না, ঠিক আছে? তো এইভাবে মানগুলা বসাই দিলে তুমি সূত্রটা বসাই দাও, হাফ ইন্টু এ ইন্টু টু টি মাইনাস ওয়ান, কয়তম সেকেন্ডে, 4তম সেকেন্ডে। তাহলে তোমাকে এইভাবে দেওয়া থাকবে, প্রথম শর্ত থেকে তুমি ত্বরণ বের করবা, দেন এই যে দ্বিতীয় কন্ডিশনে এসে মানটা বের করো, কারণ ত্বরণ ছাড়া তো তুমি এই এটা অ্যান্সার করতে পারবে না, ত্বরণ আগে তোমাকে বের করতে হবে। তাহলে প্রথম যে তথ্য দেওয়া থাকবে ওখান থেকে তুমি ত্বরণটা বের করবা। যে পরের প্রশ্ন থেকে বুলেটের, এই টাইপের প্রশ্ন, আবার বুলেটের আমরা গতি শক্তি দিয়ে করবো, ঠিক আছে? দেখো বুলেটের ক্ষেত্রে, বুলেটের ক্রিয়া, বুলেটের তক্তা, বুলেটের বেগের মান, দেখো বেগের মান তোমাকে বলেছে বেগ কত গুণ করতে হবে, ঠিক আছে? বেগ কত গুণ বলতে হবে, বেগ যদি বেগ বলে আর তক্তার সংখ্যা যদি এন হয়, তাহলে তুমি রুট ওভার এন। এবার তক্তার সংখ্যা বের করতে যদি বলে, তক্তার সংখ্যা মানে বেগের মান এন গুণ করা হলে তক্তার সংখ্যা কত হবে, তক্তার সংখ্যা তোমার হবে হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে? এই জিনিসটা বলতে হবে। তাহলে তক্তার সংখ্যা দেওয়া থাকলে বলবে যে তক্তার সংখ্যা মানে 25টি তক্তা ভেদ করতে হলে বেগের মান কত গুণ করতে হবে, মানে এন এর মান বের করতে হবে, তখন তুমি তক্তার উপরে রুট করে দেবা। আর তক্তার সংখ্যা বের করতে হলে তোমাকে এন স্কোয়ার, ঠিক আছে? তাহলে কোনগুলির বেগ যদি এন গুণ করা হয়, তাহলে তক্তার সংখ্যা কত, এন স্কোয়ারটি। একটি বুলেট এম সংখ্যক তক্তা ভেদ করতে পারে, যদি এর বেগ এন গুণ করা হয়, তাহলে ওই বুলেট দ্বারা মোট ভেদনকৃত তক্তার সংখ্যা কত, এম ইন্টু এন স্কোয়ার, ঠিক আছে? তোমাকে এখানে বলে দিল যে এম সংখ্যক, আগে থেকে এম সংখ্যক, তাহলে এম সংখ্যক যদি করে তাহলে তো এম থাকবে, আর বাকি যে এন গুণ করা হলে এন স্কোয়ারটি, ঠিক আছে? এন গুণ করা হলে এন স্কোয়ারটি, আর যে এম সংখ্যা আছে এই জন্য কি আগে থেকে এম গুণন এন স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এম গুণন এন স্কোয়ারটি। একটি বুলেট এম সংখ্যক তক্তা ভেদ করতে পারে ওই বেগ বৃদ্ধির কারণে যদি ওই বুলেট দ্বারা ভেদনকৃত তক্তা এন হয়, বুলেটটির বেগ কত, ভি ইকুয়াল টু রুট ওভার এন বাই এম। দেখো নর্মালি আমরা দেখছিলাম কি রুট ওভার এন ছিল ভি এর মান, কিন্তু এখানে অলরেডি এম আছে, এম সংখ্যক আছে, এই জন্য কি হবে, ভি ইকুয়াল টু রুট ওভার এন বাই এম আগে ভাগ করতে হবে, ঠিক আছে? প্রাথমিক অবস্থায় ছিল বা এতটি ভাগ করতে পারে। দেখো একটি বুলেট তোমাকে বলে দেওয়া থাকবে, একটি বুলেট এম সংখ্যক তক্তা ভেদ করতে পারে ওই বেগ বৃদ্ধির পরে, মানে বেগ যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে বুলেট দ্বারা ভেদনকৃত তক্তার সংখ্যা এনটি, তোমাকে এটাও দেওয়া থাকবে। তাহলে তখন বেগ কি হবে, রুট ওভার এন বাই এম। কোনো গুলি তো কিছু আসবে না এখান থেকে, যে এটা আমাদের বুলেট দ্বারা অতিক্রান্ত দূরত্ব, বুলেট দ্বারা অতিক্রান্ত দূরত্ব এটা, যে দেখো একটি বুলেট কোনো দেয়ালের মধ্যে এজ দূরত্ব যাওয়ার পর যদি ওর বেগ 1/n গুণ হয়, এরকম কিন্তু আসে, যদি বলবে যে দেয়ালের মধ্যে প্রবেশ করার পরে বেগের মানটা অর্ধেক হয়ে গেল, বেগের মান কি হয়ে গেল, অর্ধেক, তার মানে কি 1/n গুণ হয়ে গেল, n এর মান কত, 2 হচ্ছে, n এর মান কত, 2। তো এই টাইপের আর কি, n গুণ হয়ে গেলে তখন অতিক্রান্ত দূরত্ব কি হবে, n-1 হোল স্কয়ার ডিভাইড বাই 2n-1 গুণন s। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র, ঠিক আছে? তাহলে কোনো তক্তা বা দেয়ালের মধ্যে যদি বুলেট যাওয়ার পরে তার বেগ 1/n অংশ হ্রাস পায়, তাহলে তোমার সরণ কি হবে, n-1 হোল স্কয়ার ডিভাইড বাই 2n-1 ইন্টু এই যে s, এটা হচ্ছে যতটুকু সে গেল ততটুকু সরণ হলো, ঠিক আছে? এবার হারানো বেগ যদি হাফ বা আধি বেগের অর্ধেক হয়, তাহলে দূরত্ব কি হবে, s ইকুয়াল টু s/3, 1/3 হলে s/3 75% দূরত্ব। দেখো এখানে বলে দেবে, ঠিক আছে? s সরণ হচ্ছে, যদি 1/2 গুণ হয় তাহলে s/3 হবে সরণ, যদি 1/3 হয় তাহলে হবে s/8, হ্যাঁ? যদি 75% বলে তাহলে কি হবে, দূরত্ব হবে s/15। তো এই শর্তগুলো দেওয়া আছে এখানে, কন্ডিশনগুলো মানে একদম ডিরেক্ট মুখস্থ। যদি অর্ধেক বলে তাহলে কি s/3, যদি 1/3 গুণ বলে তাহলে কি s/8, যদি 75% বলে তাহলে s/15, ডিরেক্ট অ্যান্সার। তবে একটি বুলেট কোনো দেয়ালের মধ্যে 2 ইঞ্চি ঢোকার পরে ওয়ার বেগ অর্ধেক হয়ে গেল, অর্ধেক হলে আমরা কি দেখলাম, অর্ধেক হলে বেগে সরণ কি হবে, অর্ধেক হলে সরণ কত,
ডি ইকুয়াল h/3, অর্ধেক বল h/3 যে শর্টকাট, তাহলে h এর মান কত 2, তাহলে 2/3, এটাই কিন্তু উত্তর দেওয়া আছে দেখো 2/3। ঠিক আছে, তো ইজিলি যে শর্টকাটগুলো মনে রাখবা, হাফ হলে h/3, 1/3 হলে h/8, আর 75% যদি হ্রাস পায় তাহলে কি হবে h/15। তো তির্যক ভাবে এবার আমরা পাশ সম্পর্কে আলোচনা করব। পাশ মানে কি? পাশ মানে হচ্ছে তুমি একটা বস্তুকে তির্যক ভাবে উপরের দিকে নিক্ষেপ করলা, তির্যক ভাবে আলফা কোণে উপরের দিকে নিক্ষেপ করলা ভি একটা বেগে। ঠিক আছে, তাহলে এই যে ভি বেগ, এর দুইটা অংশ থাকবে, একটা তোমার এই যে এই বরাবর অংশ থাকবে ভি কজ আলফা, এবং উপরের দিকে একটা অংশ থাকবে লম্ব দিকে, সেটা হচ্ছে ভি সাইন আলফা। সেটা কি? ভি সাইন আলফা। ঠিক আছে, এবং তুমি যখন সর্বোচ্চ উচ্চতায় বসাবা, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় বসা, সর্বোচ্চ উচ্চতাকে এখানে, তাহলে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, তাহলে এই যে এইচ উচ্চতায় পৌঁছানোর পরে না বেগটা জিরো হয়ে যাবে, বেগটার মান কি হয়ে যাবে, বেগের মান জিরো হয়ে যাবে। তো জিরো মান হয়ে গেলে আবার কি সে নিচের দিকে পড়ে আসবে, নিচের দিকে পড়ে আসবে। ঠিক আছে, তাহলে এই যে যেখান থেকে যাত্রা শুরু করছে, যেখানে এসে পড়ছে, এই টোটাল যে দূরত্ব, এটা হচ্ছে তার বিচরণকাল, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটাকে দ্বারা কি আর দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে এখানে এই পর্যন্ত আসতে তার সময় লাগে হচ্ছে টি, এবং এই পর্যন্ত আসতে সময় লাগে তার টি, তাহলে টোটাল যে দূরত্ব, সে টোটাল যে ভূমিতে পতিত হতে তার সময় লাগে কত, 2t। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো এখন। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় তার হচ্ছে টি এর মান। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটি এবং এইটি এর মান কিন্তু সমান, তাহলে 2t। তাহলে উত্থানকাল মানে কি, যে এই পর্যন্ত আসতে, আর পতনকাল মানে কি এই পর্যন্ত আসে। এবার টোটাল তোমার কাল বললে, বিচরণ কাল বললে 2t। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা সূত্রগুলো দেখবো, বেসিকটা তো বুঝলা। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কি ভি কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর ভি সাইন আলফা। শেষ বেগ এই যে এখানে, এই যে উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কত, 0, এতটুকু ঠিক আছে, বুঝলে হবে। এবার উত্থানকাল, উত্থানকাল মানে কি, যে টি1, এটা আমরা টি1 ধরলাম, এটা টি1। উত্থানকাল এটা কি, পতনকাল। তাহলে এই যে উত্থানকাল যেটা, এটা দেখো ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, মনে রাখবা সূত্র ডিরেক্ট তোমাকে মুখস্থ করতে হবে, তার আর কোনো উপায় নাই। ঠিক আছে, ইউ সাইন আলফা ডিভাইড বাই জি, এটা বোঝার উপায় দেখো, টি মানে কি, টি মানে তুমি পাবো কত, ইউ সাইন আলফা। দেখো তুমি কিন্তু বেগকে যদি, বেগ বেগকে যদি ত্বরণ দিয়ে ভাগ করো তাহলে কি টি পাবা। তাহলে এখানে বেগ উপরের দিকে উঠতে গেলে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ কি, ই হচ্ছে আমাদের আদিবেগ, মানে যে বেগে নিক্ষেপ করছি। তাহলে উলম্ব উপাংশ কি, ই সাইন আলফা, যে ত্বরণে, দেখো এখানে কিন্তু জি ত্বরণের বিপক্ষে কাজ করছে, তাই না? তাহলে ত্বরণটা হবে কি জি, তাহলে ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। উঠার ক্ষেত্রে, নিচে নামার ক্ষেত্রে সে কাজ করে কি, জি অভিকর্ষ ত্বরণ। পতনকাল কি হবে, ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। পতনকাল এবং উত্থানকাল দুইটা কিন্তু সমান, পতনকাল উত্থানকাল দুইটা কিন্তু সমান। এবার টোটাল তোমাকে মোট বিচরণকাল বল, দেখো বিচরণকাল মানে টোটাল ও কতটুকু, মানে ভূমি থেকে উচ্চতায় টোটাল বিচরণকাল, এই যে এই বরাবর যারা ছিল, এটা কি বিচরণকাল। তাহলে এখানে টি1 ছিল, এটা টি1, এটা টি2, তাহলে টোটাল সে কতটুকু ভূমি, মানে ভাসমান অবস্থায় ছিল, সেটা তোমাকে দিতে হবে, ভাসমান, 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 সেটাও কিন্তু তোমাকে 2t বের করতে হয়। সেটাই কিন্তু আসলে বিচরণকাল, উড্ডয়নকাল বা বিচরণকাল টোটাল। যেমন তোমার টি ইকুয়াল টু টি1 প্লাস টি2, তার মানে দুইটা যোগ করলে কি 2 ইউ সাইন আলফা ডিভাইড বাই জি। তাহলে উত্থানকাল মানে কি, এই যে উপরে উঠতে, এই পর্যন্ত আসতে। পতনকাল মানে কি, এখান থেকে নিচে নামতে। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা গুরুত্বপূর্ণ, সর্বাধিক উচ্চতা সূত্র কি, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই এই জি। দেখো এটা সূত্র কিভাবে আসে, এই যে আমরা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g পাইছি না, 2g এইচ, এখান থেকে এইচটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। তাহলে এখানে ভি স্কয়ার, শেষ বেগটা কিন্তু 0, তাহলে ইউ স্কয়ার, তাহলে ইউ এর মানটা আবার কি, আমরা ইউ সাইন আলফা বসাবো, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা, আর এই যে এইচ এর মান কি, তাহলে 2g ভাগ হয়ে যাবে। এইভাবে কিন্তু মনে রাখতে পারো। ঠিক আছে, মানে আমরা ইউ এর জায়গায় উপরে ওঠার ক্ষেত্রে আর নিচে নামার ক্ষেত্রে কি বসাবো, ইউ সাইন আলফা বসাবো। ঠিক আছে, ইউ এর জায়গাতে, তাহলে দেখো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইড বাই 2g হয়ে যাচ্ছে। এবার আনুভূমিক পাল্লা, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এই সূত্রটা। আনুভূমিক পাল্লার ক্ষেত্রে ইউ স্কয়ার সাইন 2 আলফা, ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই জি। আনুভূমিক পাল্লা কতটুকু, এই যে তুমি যে এখান থেকে যাত্রা শুরু করে এই যে এখানে এসে পড়ছো, এই টোটাল যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের কি, আনুভূমিক পাল্লা আর। এই আনুভূমিক পাল্লা আর সমান কত, ইউ স্কয়ার সাইন 2 আলফা। দেখো সাইন 2 আলফা মানে আমরা কি জানি, সাইন 2 আলফা। ঠিক আছে, এটা মানলে বসালে অত কিছু লাগবে না, সাইন 2 আলফা, সাইন 2 আলফা সমান কত, 2 সাইন আলফা কজ আলফা। এটা যদি মানে কোনো সম্পর্ক স্থাপন করো তখন আমরা ব্যবহার করব। সর্বাধিক আনুভূমিক পাল্লা, সর্বাধিক কখন হয় বলতো, যখন এই সাইন আলফার মানটা সর্বোচ্চ হবে, তাই না, সমানুপাতিক না, আর হচ্ছে সাইন আলফার সমানুপাতিক। তার মানে সাইন আলফার মান যখন সর্বাধিক, তখন এটা আনুভূমিক পাল্লা হবে। তাহলে দেখো সাইন আলফা, এই সাইন 2 আলফা, এটা সমান কত হবে, 1 হইতে হবে। তাহলে আলফার মান কত হবে বলতো, এই সাইন আলফা এটার মান কত, 45 ডিগ্রি, আর 2 আলফা সমান কত হবে, 90 ডিগ্রি। তাহলে আলফা সমান কত হবে, 45 ডিগ্রি। তাহলে তুমি যদি কোনো একটা বস্তুকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলে কি করবে, সে সর্বাধিক আনুভূমিক পাল্লা পাওয়া যায়, সর্বাধিক আনুভূমিক পাল্লা পাওয়া যায়, মানে কি ইউ স্কয়ার বাই জি পাবা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার আনুভূমিক দূরত্ব কি হচ্ছে, দেখো দূরত্ব মানে কি, আনুভূমিক যে বেগটা আছে তার সাথে সময় গুণ করতে হবে। আনুভূমিক বেগ কত, ইউ কজ আলফা, তার সাথে সময় গুণ। এবার তোমাকে যদি উলম্বিক দূরত্ব বলে, তাহলে কি হয়তো ইউ কজ আলফা নিতা তুমি, তাই না। তাহলে আনুভূমিক বরাবর দেখো এ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কয়ার সূত্র হতে, এবং আনুভূমিক দিকে জি এর মানটা 0। দেখো আনুভূমিক বরাবর তো ত্বরণ নাই, আনুভূমিক বড় ত্বরণ আছে, ত্বরণ আছে উপরের দিকে এবং নিচের দিকে, সেটা জি।
ঠিক আছে, কিন্তু যখন আনুভূমিক বরাবর গেছে তখন কিন্তু ত্বরণ নাই, তাহলে এই টোটাল মানটা কিসে জিরো হয়ে যাচ্ছে, তখন ইউটি। আর যদি তোমাকে এইচ বের করতে বলবো না, তখন তোমাকে এইচ ইকাল টু কিন্তু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে। এখানে হাফ এ যায় কি হবে মাইনাস জি, কারণ তুমি উপরে যাচ্ছ, আমার অভিকর্ষ ত্বরণটা কি নিচের দিকে না, তাহলে অভিকর্ষ ত্বরণের বিপরীতে তুমি যাচ্ছ, তার মানে তোমার কি মাইনাস জিটি, ঠিক আছে। তাহলে এই সূত্র এস ইকাল টু ইউটি, এটা হচ্ছে আনুভূমিকের বেলায় কি জি এর মানটা জিরো, এই জন্য কি এই পার্টটা জিরো হয়ে গেছে। আর তোমার উলম্বের জন্য কি জি এর মানটা মাইনাস, এই জন্য ইউটি, ইউ এর জায়গায় কি লাগবে ইউ সাইন আলফা টি হাফ জি মাইনাস টি স্কোয়ার, টি মাইনাস জি টি স্কোয়ার। তো সূত্রগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। উলম্ব দূরত্ব কতটুকু ওয়াই এর মান তোমাকে বের করে দিতে পারে। এবার দেখো আলফা কোণে নিক্ষিপ্ত কোনো প্রাস আনুভূমিক এক্স দূরত্ব অতিক্রম করলে ওয়াই উচ্চতায় কোনো বস্তুকে আঘাত করলে ওয়াই ইকুয়াল টু এক্স tan আলফা মাইনাস জি স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই টাইপেরটা, ঠিক আছে। সূত্রটা দেখবা দরকার, এই যে এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে tan আলফা ইকুয়াল টু 4h আর এটা কিন্তু এটা থেকে গত বছর প্রশ্ন আসছিল, অর্থাৎ যে সর্বাধিক উচ্চতা এবং আর এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে, সর্বাধিক উচ্চতা আর এর মধ্যে সম্পর্ক অথবা tan আলফা, tan আলফা এটা সমান কত 2h ডিভাইড বাই এইচটা কি, এইচটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, এইচটা কি সর্বাধিক উচ্চতা, আর আরটা কি, আরটা হচ্ছে আমাদের আণবিক পাল্লা, এদের মধ্যে সম্পর্ক 4h, tan আলফা ইকুয়াল টু 4h বাই r। এই সূত্র থেকে গত বছর প্রশ্ন আসলে, এবং এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাকে হয়তো আর দেওয়া থাকবে, বলো যে এইচ বের করো, মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, ঠিক আছে, অথবা এইচ দেওয়া থাকবে আর বের করো, মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, এই সূত্র অ্যাপ্লাই, অথবা এইচ এবং আর দেওয়া আছে, মধ্যবর্তী কোণ বের করতে বলছে, বা কত কোণে তুমি নিক্ষেপ করছো এটা নিক্ষেপণ বেগ বের করতে বলছে, ঠিক আছে, এটা বেগুলাই আসে কিন্তু। এবারে যে এখানে আমাদের এই যে ত্বরণের মানটা জানতে হবে, যে এফ টি স্কোয়ার ফিট পার সেকেন্ড দেওয়া থাকলে 32, যে এর মানটা কি হবে, যদি ফিট পার, দেখো ফিট ফিট পার সেকেন্ডে অ্যান্সার বের করতে হলে কি বলবো 32, আর এম কেস মিটার পার সেকেন্ডে বলতে 9.18, আর সেন্টিমিটারে বললে কি 981, যে একক যে এককগুলো দেওয়া থাকবে ওই এককে আমরা মানগুলো জি এর মান বসাবো, ঠিক আছে। এই যে ফিটেরটা মনে রাখবা, ফিটেরটা কত 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো যদি ইউ বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু টি সময়ে তার গতিপথের সর্বোচ্চতা এইচ হয়, তাহলে এইচ বাই টি স্কোয়ারের মান কত, এইচ বাই টি স্কোয়ারের মান, এইচ বাই টি স্কোয়ার বলছে, তাহলে তুমি এইচ এর মান বসাবা, নিচে কি টি এর মান, তারপরে স্কোয়ার বসাবা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো টি, এখানে উত্থানকাল, টি সময় তার গতিপথের সর্বোচ্চ, টি সময় তার গতিপথের সর্বোচ্চ উচ্চতা এইচ, তার মানে এটা কিন্তু টি, ওই বড় টোটাল টি না কিন্তু, তাহলে টি সমান কি হলো ইউ বাই জি, আর এই সমান কত ইউ স্কয়ার বাই 2জি, তাহলে এই দুইটার কি অনুপাত করতে হবে তোমাকে, তাহলে ইউ স্কয়ার বাই 2জি জি স্কয়ার বাই, তাহলে এটা উপরে থাকে জি আর নিচে থাকে এটা কাটা, তাহলে জি বাই 2, ঠিক আছে। তো এটাই কিন্তু আসলে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা টি সমান কত, টি সমান জানি হচ্ছে ইউ বাই জি। ওকে, এবার আসো এদিকে আমাদের আরো কিছু আছে। দেখো 32 ফিট পার, এখানে দেখো ফিট, তার মানে এটা জি এর মান, ফিট পার সেকেন্ড আদি বেগে একটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে একটি বস্তু নিক্ষেপ করা হলো, উহার আনুভূমিক পাল্লা কত, তাহলে আনুভূমিক পাল্লার সূত্র কি ছিল, আর ইকুয়াল তোমার ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইড বাই হচ্ছে জি। তাহলে ইউ এর মানটা কত বলছে 32, তাহলে 32 কিন্তু জি এর মানও, তাই না। তাহলে এখানে তোমার 32 গুণন 32 আমরা লিখবো, তাহলে কাটাকাটি সহজ হবে, সাইন আলফার মান কত 30 ডিগ্রি, তাহলে 2 আলফা কত হবে 60 ডিগ্রি, আলফার সাথে 2 গুণ ডিভাইড বাই জি এর মান কত 32, তাহলে এটা কাটলো, থাকলো কত, উপরে থাকলো 32, সাইন 60 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এটা কাটলো কত 16√3 থাকে উত্তর, √3 অবশ্যই এইটা আসবে, ঠিক আছে। কারণ কি তোমার দেখো বেগ দেওয়া আছে ফিটে, তাহলে বেগ যদি ফিট পার সেকেন্ডে থাকে আণবিক পাল্লাও কি অবশ্যই ফিটে আসবে, ঠিক আছে। উলম্ব নিক্ষেপ করার ক্ষেত্রে, উলম্ব দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে দেখো তুমি যখন কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করো, তাহলে তোমার অভিকর্ষ ত্বরণ কি জি নিচের দিকে না, তাহলে ত্বরণটা কিন্তু ত্বরণের বিপক্ষে, ত্বরণের বিপক্ষে মানে কি তোমাকে মাইনাস জি বসাতে হবে সূত্র, ঠিক আছে। উপরে ওঠার ক্ষেত্রে উপরে, কি নিচে নামার ক্ষেত্রে নিচে, নিচে নামার ক্ষেত্রে যোগ, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি কখন, যখন নিচে নামে, আর যখন উপরে তখন কি জি এর জায়গায় খালি মাইনাস বসাও, ঠিক আছে, জি এর জায়গায় মাইনাস বসাও, তাহলে হয়ে যাবে উত্থানকাল ইকুয়াল টু পতনকাল। তাহলে এখানে উপরের দিকে নিচে পড়লে প্লাস আর উপরের দিকে উঠলে নেগেটিভ। বি পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মান কত ছিল, দেখো স্থির অবস্থা থেকে পরন্ত বস্তু পড়ছে তখন ইউ ইকুয়াল টু কত হবে 0 পাবা, তোমার এখানে ভি এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ এর মানটা 0 ধরে আমাদের ম্যাথ করতে হবে। দেখো এখানে একটা প্রশ্ন বলছে 10 মিটার স্কোয়ার বেগে খাড়া ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী মানে কি উপরের দিকে উঠছে, একটি বেলুন থেকে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো, পাথরটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে কত মিটার উচ্চতা থেকে পাথরটি ফেলা হয়েছিল। তাহলে আমরা ধরে নিলাম যে এই উচ্চতা থেকে পাথরটি ফেলা হয়েছিল, তাহলে এইচ ওয়ান কি ছিল মাইনাস ইউটি, দেখো মাইনাস ইউটি আমরা কেন লিখলাম, ইউ টু দেখো ইউ ছিল হচ্ছে উপরের দিকে, তাই না, বেলুন ছিল উপরের দিকে যাচ্ছিল, বেলুন কিন্তু উপরের দিকে যাচ্ছিল, বাট পাথরটা কি নিচের দিকে আসছে, তাহলে এখানে ইউ এর বিপরীতে আসছে, তাহলে অবশ্যই কি মাইনাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাস কেন হলো, কারণ পাথরটা নিচের দিকে পড়ছে, ঠিক আছে। তাহলে আমরা ইউ এর মান কত ধরবো, ইউ এর মান -10, বা টি এর মান দেওয়া আছে 10 সেকেন্ড,
সূত্র বসাই দেব, মান পেয়ে যাব। 100 মিটার উঁচু পাহাড় থেকে একটি পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগে? তাহলে এই সূত্র আমরা জানি কত বলতো। এটা এই কোন সূত্র ব্যবহার করতে হবে? দেখো a = কত, a = ut প্লাস হাফ টি স্কয়ার। তাহলে পরন্ত বস্তুকে দিয়ে ইউটি এর মান 0, এটা আমরা দেখছি, তাই না? তাহলে এবার তোমাকে টি এর মান বের করতে, টি সমান কত হবে দেখো তো। টি সমান হবে 2h/g। এই সূত্র থেকে আসলে মান বের করতে হবে। পরন্ত বস্তুর ক্ষেত্রে h এর মানটা, এই টি এর মানটা 0 ধরে নেবে, ঠিক আছে? তাহলে সূত্রগুলো মনে রাখার সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যে টি ইকুয়াল কত হবে, √2h/g। h এর মান দেওয়া আছে 100 মিটার, g এর মান 9.8, কাটাকাটি দেখো এটা কি 10 আমরা ধরতে পারি, 10 যখন 20, তাহলে এখানে কি অবশ্যই 4 এর থেকে একটু বেশি হবে, তাহলে 4.5 হবে উত্তর। আর এই উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত কোনো বস্তু, তাহলে এই উচ্চতা থেকে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, এই যে সূত্র, এই যে এখানে a = -et, যেই সূত্র দিয়ে এটা করলাম, যখন উচ্চতা থেকে বিবেগে উলম্বভাবে উপরে নিক্ষিপ্ত কোনো বস্তু টি সময় ভূমিতে বিবেগে ফিরে আসে, নিচের দিকে আসতেছে, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে যখন পড়ে তখন এই সূত্র v = -u + gt। পরন্ত বস্তুর পতন টি সেকেন্ডে h দ্রুত অতিক্রম করলে পতনের মোট সময় কি হবে, যে t/2 h/gt, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে পরন্ত বস্তু পতনের শেষ টি সেকেন্ডে, এই দ্রুত এটা। এবার আমরা এখান থেকে কিছু প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, যে কোনো স্তম্ভের শীর্ষ থেকে এত মিটার বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত কোনো কণা 5 সেকেন্ড পরে স্তম্ভের পাদদেশে পতিত হলে স্তম্ভের গতি কত? পাদদেশে পতিত হলে মানে টোটাল পাদদেশ মানে টোটাল দূরত্ব কত হচ্ছে, নিচের দিকে পড়লো, টোটাল দূরত্ব কত, h না, hটাই কি খাম্বার উচ্চতা, তাহলে খাম্বার উচ্চতা তোমাকে বের করতে বলছে, তাই না? তাহলে h সমান আমরা কি দেখলাম, নিচের দিকে পড়ার ক্ষেত্রে আমরা দেখলাম -ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে এখানে t এর মান, u এর মান আমার কি দেওয়া আছে দেখতে হবে, 5 সেকেন্ড দেওয়া আছে, তাই না? 5 সেকেন্ড গুণ করে দাও, তাহলে u এর মান কত, 19.5 গুণন 5 প্লাস হাফ gt স্কয়ার, j এর মান হচ্ছে 9.8 গুণন 5, তো ক্যালকুলেশন করলে মান পাবো, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাদের h এর মানটা পাবো। এইভাবে এই প্রশ্নগুলো দেখতে হবে। এখানে দেখো জিএসটি কোশ্চেন আমাদের সলভ করা আছে। জিএসটি কোশ্চেন আমরা দেখছিলাম কি, এই যে ভূমি থেকে শূন্যে নিক্ষেপ করা হলে 100 মিটার দূরে ফিরে এলো, এই যে ফিরে এলো, ভূমি থেকে নিক্ষেপ করা হলে ভূমিতে ফিরে এলো, তাহলে এটা কি আমাদের আর এর মান। তোমার হচ্ছে সেটার বিচরণ পথে সর্বাধিক উচ্চতা 75/4, সর্বাধিক উচ্চতা তোমাকে দেওয়া আছে এইচ এর মান, সেটা কত, 75/4, ঠিক আছে? আর এটার মান দেওয়া আছে কত, 100 মিটার। তাহলে নিক্ষেপণ কোণ কত? তাহলে এই যে যখন এইচ আর আর দেওয়া থাকে তখন আমরা কি জানি নিক্ষেপণের সূত্র কি, tan আলফা = 4h, কি নিক্ষেপণটা বের করতে হবে। তাহলে আলফা = কত হবে, tan ইনভার্স 4 × 75/4, তাহলে এটা কাটলো, ডিভাইড বাই নিচে আছে 100, তাহলে উপরে থাকে 75, নিচে থাকে 100, তাহলে তুমি যদি 25 দিয়ে কাটো তাহলে কত, উপরে থাকো 3 আর নিচে কত হচ্ছে 4, তাহলে tan ইনভার্স 3/4। এবার তোমাকে দেখতে হবে এটা অপশনে দেওয়া আছে কিনা, tan ইনভার্স 3/4 অপশনে আছে কিনা, tan ইনভার্স 3/4 কোথাও কিন্তু নাই, তাহলে তোমাকে অন্য একটা ইয়াতে রূপান্তর করতে হবে, ঠিক আছে? মানে কি cos এর মাধ্যমে দেখতে হবে, যে বা sin এর মাধ্যমে দেখতে হবে আসে কিনা। তাহলে cos দিয়ে করলে দেখবা যে cos বের করতে হলে কি, তোমার এখানে লম্বার ভূমি দেওয়া আছে, তাহলে তোমাকে অতিভুজটা বের করতে হবে। অতিভুজ মানে কি, √3 এর পরিষ্কার যোগ 4 এর পরিষ্কার, তাই না? দেখো এটা বোঝার উপায় কি, দেখো sin মানে কি, sin মানে হচ্ছে লম্ব বাই কি, অতিভুজ। তাহলে লম্ব 5, এই যে লম্ব কি 5 এখানে দেওয়া আছে 3/4, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব 3, তাহলে sin তো হবেই না। দেখো নিচে কি ভূমি, তাহলে ভূমি কত, 4, তাহলে cos মানে কি, এখানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি দেখো 4 মিলে যাচ্ছে, তার মানে cos এর ফাংশনে হতে পারে। জাস্ট আমি অতিভুজটা বের করে চেক করে দেখবো 5 হচ্ছে কিনা। তাহলে অতিভুজ কিভাবে বের করব, লম্ব 3 আর এই যে ভূমি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার করলে কি হচ্ছে, 3 এর পরিষ্কার 4 এর পরিষ্কার মানে কত, রুট করলে 5 হয়, তাহলে এটা মিলে যাচ্ছে, এটাই উত্তর, ঠিক আছে? তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের আসছিল। দেখো এখানে কি বলছে, যে স্রোতের বেগের মান √2 গুণ, আচ্ছা স্রোতের বেগের মান √2 গুণ মানের, স্রোতের বেগের মানের √2 গুণ, স্রোতের বেগে যদি আমাদের ইউ ধরি, তাহলে যে সাঁতার কেটে সাঁতারুর বেগ কি হবে, সাঁতারুর বেগ যদি ভি হয় তাহলে অবশ্যই কি ইউ এর √2 গুণ, ঠিক আছে? আমরা এটা লিখলাম, তাহলে ভি হবে কি ইউ এর √2 গুণ। নদীর ঠিক অপরে দেখো সোজাসুজি কথাটা উল্লেখ আছে, কি আছে, সোজাসুজি কথা উল্লেখ আছে। আচ্ছা সোজাসুজি কথা উল্লেখ থাকলে নদীর তীরের সাথে কত ডিগ্রি কোণ, নদী মানে কিন্তু কোণ তৈরি করে, তাহলে এইটা আমরা দেখছিলাম সোজাসুজি পার হতে যে কোণটা, সেটা কি হয়েছিল, যে আলফা ইকুয়াল cos ইনভার্স মাইনাস, তুমি উপরে কি ছোট মান নেবার বড় মান, উপরে কি ছিল, ছোট হচ্ছে ইউ আর বড় মান কি √2 × ইউ, তাহলে ইউ কাটা গেল থাকে কত 1/√2, তাহলে তুমি এখানে পাচ্ছ কত, cos ইনভার্স মাইনাস 1/√2, তো আমরা শুধুমাত্র √2 কি জানি, √2 জানি হচ্ছে cos 45 ডিগ্রি মান, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে cos কোন চতুর্ভাগে মাইনাস, আমরা যে দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে কোণের মানটা আমাদের 180 এর মধ্যে দেখো আছে কত, 180 এর মধ্যে না,
তাহলে 180-র মধ্যে আছে, মানে দ্বিতীয় চতুর্ভাগে যে ঋণাত্মক ওইটাই আমার নিতে হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান মানে কি আমরা 180 মাইনাস থিটা এটা প্রকাশ করি না। থিটার ভ্যালু কত হচ্ছে 1/√2 মান কত 45 ডিগ্রি। তাহলে তোমার এখানে হবে 180 মাইনাস 45 ডিগ্রি, তার মানে কত 135 ডিগ্রি। তাহলে এটা এইভাবে কিন্তু আমরা আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলোতে তোমাদের বুঝাই দিয়েছিলাম কোণের ক্ষেত্রে, তাই না? তাহলে 135 ডিগ্রি হবে উত্তর। এরপর দেখো এখানে 32 ফিট পার সেকেন্ড আদি বেগ। তাহলে যেহেতু ফিটে দেওয়া আছে তাহলে আমাদের ত্বরণটাও কিন্তু তোমার 32 নিতে হবে, ঠিক আছে? যেহেতু ফিটে দেওয়া আছে তাহলে জি এর মানটাও তোমাকে অবশ্যই 32 ফিট পার সেকেন্ড স্কোয়ারে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো 15 ডিগ্রি তোমাদের কোণ দেওয়া আছে, বস্তু নিক্ষেপ করা হলো, ওর আণবিক পাল্লা সূত্র কত আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন 2 আলফা। দেখো 2 আলফা, আলফার মান কত 15 ডিগ্রি, 2 আলফা কত হবে 30 ডিগ্রি, তাহলে ইউ স্কোয়ার সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই জি। তাহলে জি এর মান আমরা কত ধরবো 32, তাই না? এখানে কি বলছিলাম জি এর মান 32, তাহলে দেখো উপরে আমরা 32 স্কোয়ারকে আমরা কি লিখবো 32 গুণন 32 গুণন হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রি, আর নিচে কি থাকলো জি এর মান কত বসাবো 32 বসাবো। তাহলে একটা 32 আলটিমেটলি কাটা যাবে, আর সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, হাফের মান কত হাফ ইন্টু 32 মানে কত 15, 16 গুণন 32, তাই না? 16 দুগুণে 32, তাহলে 16 এই যে ফিট, এটা হবে উত্তর, ঠিক আছে? 16 ফিট হচ্ছে উত্তর, সি নাম্বার। এবার দেখো একটি বস্তু উপর থেকে মুক্ত হবে 4 সেকেন্ডে পড়লো, উপর থেকে যখন মুক্ত হয়ে পড়ে তখন ইউ ইকুয়াল টু কিন্তু 0, ঠিক আছে? আর সূত্র কি হবে সূত্র হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি বা ওই সূত্র যেটা বের করতে বলবো আর কি, ঠিক আছে? বস্তুটি শেষের 2 সেকেন্ডে কত ফুট পড়েছিল, শেষের 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে তোমাকে শেষের 2 সেকেন্ডে কত ফুট পড়েছিল, মানে কত ফুট বলতে তোমাকে এইচ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? বাট দেখো তো এখানে তোমার কোথাও কি ত্বরণের মানটা দেওয়া আছে নাকি, বা দূরত্ব কি দেওয়া আছে, দূরত্বের সূত্র আমরা দেখো 4, এখানে কি বলছে 4 সেকেন্ডে পড়লো, টোটাল 4 সেকেন্ড, তাই না? মুক্ত হবে সে 4 সেকেন্ডে পড়লো, এখান থেকে দূরত্ব কি টোটাল সে 4 সেকেন্ডে, কিন্তু তোমাকে বলছে শেষ 2 সেকেন্ডে কতটুকু পড়ছিল, শেষ 2 সেকেন্ডে কতটুকু পড়ছিল। তাহলে আমরা 4 সেকেন্ডে দূরত্ব পাচ্ছি হচ্ছে 256, তাহলে প্রথম 2 সেকেন্ডে পাবো এত, তাহলে শেষ 2 সেকেন্ডে কত পাবো, তাহলে এখান থেকে এটা বাদ দিলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে প্রথম 2 সেকেন্ডে তোমাকে প্রথমে তোমার কি টোটাল যে দূরত্ব সেটা বের করতে হবে, 4 সেকেন্ডের দূরত্ব এইচ, এটা সমান আমরা লিখবো ইউ এর মান যেহেতু 0 তাহলে কি হাফ জিটি স্কোয়ার, দেখো এখানে ফুটে দেওয়া আছে না 2 সেকেন্ডে কত ফুট পড়লো, তাহলে জি এর মানটা তুমি ফুটে বসাবা, তাহলে হাফ গুণন 32 ফুট পার সেকেন্ড, টি এর মান কত কয় সেকেন্ডে 4 সেকেন্ড, তাহলে 4 স্কোয়ার, তাহলে এটা দিয়ে কাটলে কত 16 থাকে, আর এখানে কিন্তু 16 কত হয় 256, এটা গেল আমার টোটাল এইচ। এবার তাহলে আমাদের শেষের 2 সেকেন্ড বলতে, তাহলে শেষের 2 সেকেন্ড আমি তো বলতে পারতেছি না, তাহলে প্রথম 2 সেকেন্ড থেকে বার করব, তাহলে ফার্স্ট 2 সেকেন্ড আমরা কি 2 সেকেন্ড 2 সেকেন্ড করে পারতে পারবো না, এটা 4 সেকেন্ড না, তাহলে প্রথম 2 সেকেন্ডটা বের করব, বের করে টোটাল যে দূরত্ব তার থেকে বাদ দিলে কিন্তু শেষের 2 সেকেন্ডটা পেয়ে যাব। তো প্রথম 2 সেকেন্ড আমরা পাইলাম, জাস্ট টি এর মান তুমি এখানে 2 বসাবা, তাহলে 64 ফুট ফেলা, এখানে বাদ দেওয়া দাও, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু ভ্যালুগুলা বের করতে হবে, শেষেরগুলা বের করতে তুমি যেভাবে যে বেগে পড়ছে ওই অবস্থাতে বেগ বের করতে হবে, ঠিক আছে? নিচ থেকে তুমি যাবা না, কারণ বেগের মান তোমার বৃদ্ধি পেয়ে থাকে, বেগের মানটা কি আস্তে আস্তে বাড়ছে, কারণ এখানে ত্বরণ আছে, এখানে কি ত্বরণ আছে না, এই ত্বরণের থাকার কারণে কি বস্তুর বেগ কিন্তু বাড়তে থাকবে। তার মানে তুমি যদি উপর থেকে নিচের দিকে কাউন্ট করো তাহলে কি সমানুপাতিক হারে তুমি পাবা, কিন্তু ডিরেক্ট একদম নিচে ওভাবে কিন্তু পাবা না, তাই না? তো এই জন্য তোমাকে নিচ থেকে উপর থেকে নিচের দিকে আসতে যে 2 সেকেন্ড ওইটা কাউন্ট করতে হবে। দেখো একটি গাড়ি স্থির অবস্থা হতে সমত্বরণে মানে কি তোমাকে এখানে ত্বরণের মানটা একদম সমানভাবে চলতেছে, ঠিক আছে? ত্বরণের যে পার্থক্য সেটা 0, চলা শুরু করলো 5 সেকেন্ডে 75 মিটার গতিবেগ পেল, গাড়ির ত্বরণ কত, তাহলে এ সমান কত, যেহেতু স্থির অবস্থা মানে কি ভি মাইনাস 0 ডিভাইড বাই হচ্ছে টি, তাহলে এখানে 75 ভাগ হচ্ছে 5, তাহলে কত 15 মিটার পার সেকেন্ড। এই যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমত্বরণে চলা শুরু করলো 5 সেকেন্ডে 80, একই জিনিস খালি 80 মাইনাস 5 করলে উত্তর। এটা জগন্নাথে আসছিল এই টাইপের। এসি হলো দেখো দেওয়া আছে, বলছিলাম কি যেরকম দেওয়া থাকতে পারে, এস দেওয়া থাকবে, ত্বরণ বের করো, ত্বরণ কিভাবে বের করবো, যে আমরা ত্বরণ, এই ত্বরণ সমান কি জানি যে ডিএস, অর্থাৎ সরণ তোমাকে এস দেওয়া আছে, ডিএস বাই, তারপরে যদি আবার মানে 2 বার যদি অন্তরীকরণ করি, আচ্ছা এটা আমরা একটু লিখি ঠিক মতো, ত্বরণ মানে কি তুমি যদি সরণকে 2 বার অন্তরীকরণ করো, 2 বার বলতে কি ডি বাই ডিটি, একবার হচ্ছে ডিএস বাই ডিটি, অর্থাৎ ডিএস বাই ডিটি কে অন্তরীকরণ করে যে রেজাল্ট পাবা ওইটাকে আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখি ডি বাই ডিটি, এখানে একবার অন্তরীকরণ করে ডিএস বাই ডিটি কি হচ্ছে, এখানে দেখো 6 মানে 0, কনস্ট্যান্টকে 0 প্লাস হচ্ছে 4 মাইনাস দেখো 2t, এবার আবার এটাকে অন্তরীকরণ, তার মানে কি এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস, দেখো -2 কিন্তু আমার অ্যান্সার চলে আসলো, তাহলে -2 হবে আমাদের উত্তর, -2 মিটার পার সেকেন্ড। দেখো চিহ্ন সহ কিন্তু বোঝাতে হবে, এটা কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে দিবে। যদি বেগ বের করতে বলতো তাহলে কি বের করতাম, বেগ ভি সমান কত ডিএস ডিভাইড বাই ডিটি, এবং এ সমান কত, এ সমান কিন্তু ডিভি বাই ডিটি, ঠিক আছে? তো এই ভ্যালুগুলো আমাদের কিন্তু অবশ্যই
মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরের পার্টগুলো দেখি চল আমরা। এরপরের প্রশ্ন হচ্ছে একটি প্রক্ষেপক, প্রক্ষেপক মনে হয় যে প্রাস, ঠিক আছে, একটি প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাবার সময়কাল কত? এই যে T1 বের করতে হবে। টি সমান আমরা কি দেখছিলাম, T1 সর্বোচ্চ উচ্চতায় যাইতে বিচরণকাল যেটা ছিল সেটা কত? ইউ কি আলফা বলতো? সাইন আলফা। কেন? কারণ উপরের দিকে যাচ্ছে সাইন আলফা ডিভাইড বাই আমাদের যে জি, এটা সরাসরি সূত্র। যদি বলতো টোটাল পতনকাল তাহলে এখানে 2 হইতো, ঠিক আছে। যদি টোটাল যে বিচরণকাল তাহলে কি হইতো? তাহলে টোটাল যে বিচরণকাল সেটা কত? T1 প্লাস T2, এটা কত? বিচরণকাল, টোটাল মোট বিচরণকাল। খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি বস্তু উল্লম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা ও ওই উচ্চতায় পৌঁছাবার সময় কত হবে? একটি বস্তু উল্লম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা মানে কি আমাদের এইচ, ওই উচ্চতায় পৌঁছাবার সময়কাল, সময়কাল কত? টি। এটা টি এর মান বের করতে হলো সর্বাধিক উচ্চতার সূত্র বের করতে হবে, আর ওই উচ্চতায় উঠাতে সময়। তাহলে এইচ এর সূত্র আমরা কি জানি? এইচ এর সূত্র তোমরা জানো কত? 2u² / 2g। যদি তোমাকে এই দেখো আলফা বলে কিছু নাই, তাহলে আলফা যদি না থাকে আলফার মান আমরা কি ধরে নিব? তাহলে এখানে এইচ এর ভ্যালুটা বসাই দিলাম। তারপর কি টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে ইউ বাই, আমরা জানি কি সূত্র বসাই দেবো, ইউ বাই জি। আর ওখান থেকে ইউ সাইন আলফা জি, ইউ সাইন আলফা বাই জি হতে পারে, অথবা ইউ বাই জি, যে দুইটা সূত্র। সাইন আলফা থাকে, যদি আলফা না থাকে তাহলে কি আমরা ডিরেক্ট ইউ বাই জি লিখতে পারি, ঠিক আছে। এখানে আলফার মান কত ধরছে? আলফার মান তোমার 90 ডিগ্রি ধরছে। 90 ডিগ্রি মান কত হচ্ছে? 1, ঠিক আছে, খারাপ হবে নিক্ষেপ করার ক্ষেত্রে। 15 কেজি ভরের একটি গোলা 6.56 ফিট দীর্ঘ একটি কামানের নলের মুখ থেকে 4 মিটার/সেকেন্ড বেগে নির্গত হচ্ছে। গোলাটির উপর প্রদত্ত বলের মান কত? দেখো এখানে তোমার কি দেওয়া আছে? দীর্ঘ একটি কামানের নলের মুখ থেকে, তার মানে এটা হচ্ছে দূরত্ব তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমাকে দূরত্ব দেওয়া আছে এস। এবার 15 কেজি এম দেওয়া আছে নলের মুখ থেকে 4 মিটার, তাহলে একটা বেগও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রযুক্ত বল কত? তাহলে আমরা এখানে এফ সমান কি লিখতে পারি? এফ সমান লিখতে পারি হচ্ছে এম ইন্টু এ। দেখো এ সমান আবার কি লেখা যায়? আমরা যে v² = u² + 2s একটা সূত্র আছে না, তো যেহেতু এটা এত মিটার কামানের মুখ থেকে 4 মিটার/সেকেন্ড নির্গত হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রযুক্ত বল কত? তাহলে এখানে অবশ্যই তোমাকে, এখানে তোমার আদিবেগটা ইউ সমান কত? 0, আদিবেগ অবস্থায় 0। তাহলে এখানে তোমাকে এ এর মানটা জানতে হবে v²/2s, ঠিক আছে। এই এর মানটা তোমাকে এই টাইপের প্রশ্ন যখন তোমাকে এস দেওয়া থাকবে, ভি দেওয়া থাকবে, তখন তুমি এই যে এর জায়গায় কি বসাবো? v²/2s, এ অ্যাপ্লাইটা করবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এম ইন্টু v²/2s বসাই দেবো। তাহলে এখানে কি বসাবো? এম ইন্টু v²/2s। যখন তোমাকে সরণ দেওয়া থাকবে, প্রযুক্ত বল বের করতে বলবো, তখন এই সূত্র। বেগও দেওয়া থাকবে দেখবা। তাহলে এখানে 15 বসাও, ভি এর মান বসাও 6.656, 6.56 6.56 ডিভাইড বাই হচ্ছে তোমার এখানে 2, ও এটাই তো এস এর মান দেওয়া আছে, আর উপরে ভি এর মান কত? ভি এর মান 4 মিটার/সেকেন্ড। এখন আরেকটা জিনিস, তোমাকে এখানে দেখো বেগের মান দেওয়া আছে মিটারে, ঠিক আছে, আর সরণ দেওয়া আছে ফিটে। তাহলে তোমাকে অবশ্যই ফিটটাকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে 6 ফিটকে মিটারে প্রকাশ করলে আমাদের 1.99 এই মানটা পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি বেগ দেওয়া থাকে, বেগ বেগ যদি হয়, তুমি এই মিটারটাকে দেখো, অ্যান্সারগুলো কি নিউটনে আছে না? নিউটন মানে কি? এর ভিতর মিটার, মিটার আছে তাই না? মিটার আছে। তাহলে তোমাকে অবশ্যই যে 6.56 ফিট দেওয়া আছে, এই ফিটটাকে তোমাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটা কনভার্ট করে এটা লিখবো, ঠিক আছে। তাহলে আমরা 1 ফুটের হিসাব, তাহলে 1 ফুট সমান জানি হচ্ছে 0.03 মিটার, ঠিক আছে। তাহলে এটার সাথে আমরা
কি করব, যদি 0.3 গুণ করে দেই, 0.3 যদি 6.5 গুণ হচ্ছে 0.3, তাহলে দেখো 1.95 চলে আসে বা 1.9, এটা কি হচ্ছে 6.56 গুণন 0.3 তুমি গুণ করবা, তাহলে কিসে পাবা, মিটারে পাবা, এটাই পাইলে মিটারে পাবা। ঠিক আছে, যদি এরকম ফিটে দেওয়া থাকে আর বেগ যদি দেওয়া থাকে মিটারে। ঠিক আছে, তাহলে এভাবে তুমি কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাহলে 1.9 কে আমরা 2 লিখতে পারি, 1.99 কে 2 লিখতে পারি। ঠিক আছে, এখানে আরো ডিজিট আছে, এখানে 5 আছে, তাহলে তোমার 199 চলে আসে। দেখো 2 দুগুণে 4, 4 কাটা থাকলে হতো 15, এটাই উত্তর। আর এই উপরে একটা 4 আছে, 4 গুণন 15 মানে 60 নিউটন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো বের করতে হয়। একটি কণাকে এখানে এ মিটার পার সেকেন্ড মানে বেগের মান এ দেওয়া আছে, আদিবেগে আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে প্রক্ষেপ করা হলো। কণাটির সর্বাধিক উচ্চতা h মিটার হলে b ইকুয়াল টু কত? বি আবার কই থেকে আসলো এখানে, বি কই? আচ্ছা, সর্বাধিক উচ্চতা বি, এটা বের করতে, তাই না? সর্বাধিক উচ্চতা বি, এটা সম্বন্ধে আমরা কি জানি যে ইউ স্কোয়ার সাইন আলফা, তাই না? ইউ স্কোয়ার সাইন আলফা, তাহলে ইউ এর জায়গায় কি বসাবো, এ বসাবো, এ স্কোয়ার সাইন আলফা ডিভাইড বাই আমরা কি জানি 2g। তাহলে এখানে ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে সাইন আলফার মান কত? সাইন আলফার মান কিন্তু তোমার কত, হাফ। তাহলে হাফটা নিচে চলে আসলে কি হচ্ছে, 2 2 4 হয়ে যাচ্ছে। তাহলে উপরে থাকলো a স্কয়ার, নিচে থাকলো কত, 4g। তাহলে b ইকুয়াল টু a স্কয়ার বাই 4g। দেখো a স্কয়ার বাই 4g কোথায় আছে, বি নাম, a স্কয়ার বাই 4g। আচ্ছা, এখানে তোমার সাইন স্কয়ার হবে, তাই না? একটু সাইন স্কয়ার হবে, সাইন স্কয়ার হলে তোমার মানটা হবে এখানে 8 হয়ে যাবে। ঠিক আছে, আমরা ইউ স্কয়ার সাইন স্কয়ার হবে, স্কয়ারটা দিতে ভুলে গেছি। তারপরে এখানে কোনো সাইকেল আর হয়ে একখানা ইঞ্জিনের 84 মিটার পশ্চাৎ হতে 20 মিটার সেকেন্ড পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। ঠিক আছে, এটা হচ্ছে 84 মিটার দূরত্ব থেকে আর কি 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। একই সময়ে ইঞ্জিনটি 2 মিটার পার সেকেন্ড সমতলে সম্মুখের দিকে যাত্রা শুরু করলো। প্রথমে মিলিত হবে কত? তার মানে একজন হলো পিছন থেকে যাত্রা শুরু করছে 84 মিটার পিছনে, একজন সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমতরণে যাচ্ছে। তাহলে একজন হচ্ছে বেগ দেওয়া আছে সমবেগ, এর ত্বরণ নাই। আর একজনের তোমার হচ্ছে যেহেতু এই লোক পিছন থেকে যাত্রা সামনে থেকে যাচ্ছে, এই লোক এদিক থেকে যাচ্ছে, তাহলে এই যে পিছের লোকটা কেউ সাথে দেখা করবে, মিলিত হবে। তাহলে মিলিত হওয়ার যে কন্ডিশনটা সেটা আমরা দেখছিলাম, দেখো দূরত্বটা সমান হবে, তাই না? তাহলে সাইকেল আর হয় দূরত্ব, তারা টি সেকেন্ড পরে, আমরা ধরে নিলাম যে টি সেকেন্ড পরে তারা মিলিত হবে, এটা ধরে নিলাম টি সেকেন্ড পরে। তাহলে প্রথম বস্তুর জন্য আমরা কি, যেহেতু সমবেগে যাচ্ছে, তাহলে প্রথম বস্তু অতিক্রান্ত দূরত্ব এ সিকাল কত ধরবো, ভিটি। তাহলে ভি এর মান তোমার দেওয়া আছে 20টি। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো ওর কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। ত্বরণ দেওয়া থাকলে সূত্র কত, এ সিকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা এখান থেকে হাফ এটি স্কয়ার পেলাম, কারণ ইউ ইকুয়াল টু 0 স্থির অবস্থা থেকে ছিল। আচ্ছা, যদি এই ঘটনা ঘটে, এবার এখান থেকে তুমি কি করবা, এখান থেকে দেখো টি স্কয়ার সমান টি স্কয়ার পেলা, তাহলে এখান থেকে তুমি একটা টি এর মান পাবা, এখান থেকে একটা টি এর মান পাবা, তাই না? তো দুইটা তোমার কি হচ্ছে, সমান হবে, দুইটা কি হবে, সমান হবে। তাহলে এখন এটা যে বিষয়টা হচ্ছে যে ইঞ্জিনের অতিক্রান্ত দূরত্ব তোমার হচ্ছে কত, টি স্কয়ার। তাহলে এই লোকটা যে দূরত্ব অতিক্রম করছে, এই লোকটা যে দূরত্ব অতিক্রম করছে, আর পিছের যে লোক ছিল সে কি অলরেডি 84 মিটার পিছে ছিল, 84 মিটার পিছে ছিল, তাই না? তাহলে তো ওকে তো, তাহলে এতটুকু কত হবে, 84 মিটার তো দাগাবে, তাই না? এখান থেকে তো 84 মিটার ও আগে যাবে, তারপরে এখান থেকে আবার ও যতটুকু গেছে ততটুকু যাইতে হবে। তাহলে দ্বিতীয় বস্তুর জন্য প্রথমটার জন্য তোমাকে 84 মিটার যাইতে হবে, দেন আবার ভিটি পরিমাণ কি যাইতে হবে, টি সেকেন্ড সময় যতটুকু যাচ্ছে। তাহলে এটার যোগফল হবে কি, দ্বিতীয়টার দূরত্ব, মানে দ্বিতীয়টার দূরত্ব ইকুয়াল কি প্রথমটার দূরত্ব, এটা সমান হবে। কারণ প্রথমটা তোমার অলরেডি 84 মিটার গেলে এর যেখান থেকে শুরু করছে ওই দূরত্বটা পাচ্ছে, দেন এখান থেকে ভিটি। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে তুমি টি এর ভ্যালুটা পাবা। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্নগুলা
তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে তোমাকে বুঝতে পারছো বিষয়টা? মিলিত হওয়ার ক্ষেত্রে বললে যে দুইটার দূরত্বটা তোমাকে বের করতে হবে অনুপাতে। এটা ছিল প্রথমটা দূরত্ব, এটা ছিল S2। তাহলে এতটুকু এসে আসলো, তারপর আবার কি এতটুকু যাওয়া লাগবে দ্বিতীয়টার জন্য, এতটুকু দূরত্ব কি ছিল VT। আর এই প্রথমটার জন্য কি দূরত্ব ছিল শুধু টি স্কয়ার, তাহলে টি স্কয়ার ইকুয়াল টু কত হবে, S1 প্লাস VT ইকুয়াল টু টি স্কয়ার। এটাই। এবার দেখো চন্দ্রের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির 1/6, মানে এখানে জি এর ভ্যালুটা তোমাকে ইয়ে করতে হবে, ঠিক আছে। 12 মিটার/সেকেন্ড আদি বেগে নিক্ষিপ্ত বস্তুর চাঁদের তল হতে কত মিটার উপরে উঠতে পারবে। তাহলে এখানে এইচ এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এইচ এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তাহলে চাঁদের কথা বোঝাচ্ছে, আর চাঁদে কি জি এর মানটা G/6 হবে, তাই না? তাহলে এখানে এইচ ইকুয়াল টু কত তুমি লিখবা, এইচ ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই হচ্ছে 2G1। আর G1 এর ভ্যালুটা আমরা কি লিখবো, G ড্যাশ যাই ধরতে পারো, GM মূল ধরতে পারো। তাহলে ইউ স্কয়ার তো তোমাকে দেওয়া আছে কত, আদিবেগ 12 স্কয়ার ডিভাইড বাই 2 গুণন আমার হচ্ছে জি এর কত অংশ, 6 এর অংশ। তাহলে 6 তোমার উপরে চলে যাবে, তাহলে উপরে কত অলরেডি 144 গুণন 6, আর নিচে থাকলে কত 2, 2 এটা কাটলে কত 3 থাকে, তারপর নিচে দেখো 9.8 থাকে। তো এটা কাটাকাটি করলে, ঠিক আছে, কত থাকে 144 3 ডিভাইড বাই 9.8। তাহলে 9.8 আছে আর এখানে 3 আছে, তাহলে আমরা 3 দিয়ে 9.8 কাটতে পারি, তাহলে কত থাকে 3.33 এরকম আমরা ধরে নিলাম। 3.3 থেকে 144 ভাগ ইয়া করতে হবে, দেখো 3 4 12 হয়, 3 4 12, তাহলে 40-এর থেকে একটু বেশি হবে, 3 4 12 3 4 12। এখান থেকে কিন্তু একটা মান তোমার চলে আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি 44-এর কাছাকাছি একটা মান আসতে পারে। আরো সূক্ষ্মভাবে একটু অ্যান্সার করো, গুণটা করো, তাহলে আরো সূক্ষ্ম একটা মান পাবা। দেখো আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে প্রক্ষিপ্ত কোণের আনুভূমিক পাল্লা হচ্ছে আর, এত আর এর মান দেওয়া আছে। প্রক্ষেপণ কোণ আলফা কত হলে এইচ বৃহত্তম হবে। দেখো আমরা জানি এই যে এই ভ্যালুটা যদি এখানে দেখো আর সমানুপাতিক এখানে সাইন আলফা, তাই না? তাহলে সাইন আলফা সাইন 2 আলফা, তাহলে সাইন 2 আলফার মান সর্বোচ্চ কখন, সাইন 2 আলফার মান সর্বোচ্চ হবে যখন 1। তাহলে এখানে আমরা আলফার মান কত পাবো, 2 আলফার মান পাবো 90 ডিগ্রি, আলফার মান পাবো হচ্ছে 45। এটা আমরা দেখছিলাম যে আলফার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে, আর এর মানটা সর্বোচ্চ হয়, তাই না? আর ম্যাক্স কখন হয়, এটা তো ডিরেক্ট মুখস্থ হবে। আর ম্যাক্সটা কখন হবে, যখন হচ্ছে আলফার মানটা 45, এটা আমরা তো দেখলাম, থিওরি একটা বলতে পারে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, একটি কণা ভি বেগে নিক্ষিপ্ত হলে যদি তার আনুভূমিক পাল্লা বৃহত্তম উচ্চতায়, যদি তার আনুভূমিক পাল্লা বৃহত্তম উচ্চতায় দ্বিগুণ হয়, তাহলে তার আনুভূমিক পাল্লা কত। তাহলে ভি বেগে নিক্ষিপ্ত হলো, আনুভূমিক পাল্লা বৃহত্তম উচ্চতার দ্বিগুণ, বৃহত্তম যে উচ্চতা তার দ্বিগুণ, অর্থাৎ আনুভূমিক পাল্লা আর, এটা সমান কত 2h, ঠিক আছে 2h। তাহলে তবে তার আনুভূমিক পাল্লাটা কত হবে, আনুভূমিক পাল্লাটা কত হবে। তো নর্মালি আনুভূমিক পাল্লার সূত্র আমরা জানি, এটা বৃহত্তম উচ্চতা এটা জানি, তাহলে প্রশ্ন মতে এটা দ্বিগুণ বলছে তোমাকে, ঠিক আছে। তাহলে এবার তোমাকে বের করতে হবে, তবে আনুভূমিক পাল্লা আর এর মানটা তোমাকে কত বের করতে হবে। তাহলে আমরা এখানে ভ্যালুটা বের করব যে আর এটা সমান কত 2h। তাহলে 2h এর ভ্যালু কত দেখলাম, যেহেতু আলফা তোমাকে দেওয়া হবে করতে হবে, তাহলে আমরা জানি কি ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই হচ্ছে জি। তাহলে এবার দেখো এই টু এখানে কাটা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে এই টু কাটা যাচ্ছে,
তারপর দেখো এইখানে তুমি আর এর মানটা তুমি বসাও, আর এর মানটা বসাও কত হচ্ছে ভি স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, এখান থেকে আসা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে জি, আর এখানে আমি কত পাইলাম ভি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইড বাই হচ্ছে শুধুমাত্র জি। দেখো এই যে সাইন আলফা আছে না, এই সাইন আলফা সূত্র কি বলতো, 2 সাইন আলফা সূত্র, সাইন 2 আলফা সূত্র 2 সাইনে কজ, তাই না? তাহলে এটা আমরা একটু যদি অ্যাপ্লাই করি এখানে, দেখো এই পাশে কিন্তু ভি স্কোয়ার কাটা যাবে, ওই পক্ষে ভি স্কোয়ার কাটা যাবে, তোমার জাস্ট আলফার মানটা বের করতে হবে, ঠিক আছে, আর কিছুই না। তাহলে তোমাকে এই দেখো ভি স্কোয়ার কাটা গেল, জি জিও কাটা গেল, ঠিক আছে না, জি জিও কাটা গেল। তাহলে থাকলো কি, থাকলো তোমার এই পাশে দেখো সাইন 2 আলফা, আর এই পাশে থাকলো তোমার হচ্ছে সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে, এই মানটা তুমি এরকম পাইলা। আর এক্সট্রা দেখো কিছু আছে কিনা, এক্সট্রা তোমার এই পাশে একটা 2 থাকবে, আচ্ছা 2 সাইন আলফাকে সাইন 2 আলফাকে ভাগলে কত হয়, সাইন আলফা 2 সাইন আলফা ইনটু কজ আলফা ইকুয়াল কত, সাইন স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে দেখো এই সাইন আলফা একটা সাইন আলফা কাটা যাবে, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো দেখো ট্যান আলফা, কেন কস এবার চলে আসলো, তাহলে কি হলো ট্যান আলফা, এটা সমান 2 থাকলো, তাহলে আলফা সমান কত হবে ট্যান ইনভার্স 2। তো এবার তোমার কাজ হচ্ছে এই যে ট্যান ইনভার্স আছে না, ট্যান ইনভার্স 2 আছে, এই ট্যান ইনভার্সটাকে তুমি কি করবা, সাইন ইনভার্সে নিয়ে যাবা। কেন নিয়ে যাবা, তোমাকে কিন্তু আনুভূমিক পাল্লা চাইছে, তাহলে আনুভূমিক পাল্লা সূত্র কত, এই যে ভি স্কোয়ার সাইন আলফা, এই যে ভি সূত্র কোনটা, বি স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে আলফার মান যদি আমরা সাইনে না নিই তাহলে সাইন সাইন তো উঠবে না, দেখো এখানে কিন্তু সাইন নাই, তাহলে সাইনে তোমাকে কনভার্ট করতে হবে, দেন তুমি এখানে মানটা পাবা। তাহলে এই মানটা তুমি সাইনে কনভার্ট করলে কি পাবা বলো তো, ট্যান, এটা কি উপরে লম্ব দেওয়া আছে নিচে ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজ তোমাকে বের করতে হবে, তাহলে লম্ব তো উপরে থাকবেই, তাহলে লম্ব উপরে থাকলেও নিচে হবে অতিভুজ, অতিভুজ কত 2 এর পুরো স্কয়ার 1 এর পুরো স্কয়ার মানে 5, তাহলে √5। তাহলে দেখো এখান থেকে সাইন ইনভার্স সাইন কাটা যাবে, তারপর থাকবে 2 2 গুণ হলে কত 4, তাহলে 4/√5, কিন্তু এরকম একটা মান তুমি পাচ্ছ। তারপর আবার দেখো স্কয়ার, তাহলে এখান থেকে তুমি অ্যান্সার টোটালি পাচ্ছ হচ্ছে, দেখো আর এর মানটা তোমার টোটালি পাচ্ছ হচ্ছে ভি স্কয়ার, ঠিক আছে, সাইন ইনটু আলফা, ঠিক আছে, সাইন ইনটু আলফা ডিভাইড বাই হচ্ছে জি। তাহলে এখানে তুমি ভি স্কয়ার পাইলা সাইন 2 আলফা, তাহলে সাইন ইনটু 2 গুণন সাইন ইনভার্স (2/√5), ঠিক আছে। তো এরকম একটা মান তুমি পাইলা ডিভাইড বাই হচ্ছে জি। তো তুমি এই 2টাকে ওই বাইরেও লিখতে পারো, ঠিক আছে, ওই 2টাকে বাইরেও লিখতে পারো, সাইন ইনভার্স উঠে গেল, 2 দিয়ে কত হলো 4 হলো, তাহলে নিচে কিন্তু √5টা চলে আসে, তাহলে আমাদের অ্যান্সার দেখো এভাবে আসবে। তাহলে ভ্যালুগুলো আমরা দেখলাম, এখানে সাইন 2 আলফা, আচ্ছা সাইন 2 আলফার মানটা আমরা বের করবো, এখানে দেখো সাইন 2 আলফার ভ্যালুটা আমরা এখানে লিখতে পারি, এখান থেকেও লেখা যায় টেনের মানটা পাইলে, টেনের মানটা পাইলে আমরা দেখো টেনের সূত্র কি 2 tan ইনভার্স, আর 2 আলফার মান পাচ্ছ 2 tan ইনভার্স 2, যেহেতু tan আলফা সমান হচ্ছে 2, আলফা সমান tan ইনভার্স 2, তাহলে 2 আলফা কত, আমাদের আলটিমেটলি সাইন 2 আলফার মান বের করতে হবে, তাহলে 2 আলফা এর সমান পাচ্ছ 2 tan ইনভার্স। 2 tan ইনভার্সের সূত্র আমরা কি জানি, এখান থেকে একটা সূত্র পাবো সাইন 2 আলফার সূত্র করে, তাহলে এখানে তুমি সাইন ইনভার্স কনভার্ট করে সূত্রগুলো 2 tan ইনভার্স সমান হচ্ছে 2 সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 + x স্কয়ার, ঠিক আছে, এটা সূত্র। তো সূত্রটা বসাই দিলে তুমি সাইন 2 আলফার ভ্যালুটা পাবা, এই পাশে সাইন ইনভার্স ছিল, এবার চলে গেলে সাইন 2 আলফা হয়ে যায় 4/5, এই সাইন 2 আলফার 4/5 এর মানটাই তোমার এখানে বসাইতে হবে, ঠিক আছে, তাহলে অ্যানসারটা হবে। তো এখানে আমরা এইভাবে না বসাই সাইন 2 আলফার মানটা বসাতে হবে। দেখো তুমি পাইছিলা কত, এখানে আলফা ইকুয়াল টু tan ইনভার্স 2 পাইছিলা, তাই না, কিন্তু আমার লাগবে কত 2 আলফা লাগবে, তাহলে আমি ওকে 2 আলফা 2 দিয়ে গুণ করব, তাহলে কি থাকলো 2 tan ইনভার্স 2, 2 tan ইনভার্স x এর একটা সূত্র আছে, যদি আমাদের সাইন লাগবে তাহলে সাইন দিয়ে সূত্র বসাবো, তাহলে সাইন ইনভার্স 2 ইনটু x, x কত 2, তাহলে 2 দুগুণে 4 ডিভাইড বাই 1 + x স্কয়ার মানে 2 এর পুরো স্কয়ার। দেখো এখান থেকে তুমি সাইন ইনভার্সের ভ্যালুটা পাবা, সাইন ইনভার্স 4 ডিভাইড বাই 1 + 4 মানে কত 5, আমার লাগবে সাইন 2 আলফা, এবার চলে গেল, তাহলে কি থাকে, এবার চলে গেল, তাহলে সাইন 2 আলফা ইকুয়াল টু 4/5। তো এই 4/5 এর ভ্যালুটা আমরা জাস্ট এখানে বসাই দেব সূত্রে, এখানে বসাই দিব, তাহলে 4/5 নিচে চলে আসলো, এটা অ্যান্সার। তো শূন্যে নিক্ষিপ্ত পাথরখণ্ডের সর্বাধিক পাল্লার মান 1200 ফিট, হলে সর্বোচ্চ উচ্চতার মান কত, সর্বোচ্চ উচ্চতার মান কত, নিক্ষিপ্ত শূন্যে নিক্ষিপ্ত করলো, তাহলে আমরা জানি কি সর্বাধিক উচ্চতা, এখানে একটা মানটা আছে, এটা একটা উত্তর, সেটা হচ্ছে তোমার সর্বাধিক খণ্ডের পাল্লায় এখানে এইচ এর ভ্যালুটা হচ্ছে তোমার আর ম্যাক্স, তখন আর ম্যাক্স হবে আর ম্যাক্স বাই 2, ঠিক আছে, আর ম্যাক্স বাই 2 এটা মনে রাখবা, সর্বাধিক পাল্লা, ঠিক আছে, সর্বাধিক যখন পাল্লা থাকবে ম্যাক্স থাকবে তখন এইচ ইকুয়াল টু আর ম্যাক্স ডিভাইড বাই 2। ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি বাঘ 20 মিটার দূরত্বে একটি হরিণকে দেখতে পেল, স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে হরিণটি পশ্চাতে, এই ম্যাথগুলো ছোটবেলায় করেছিলাম, তাই না, তো ওইগুলাই এখন করতে হবে।
হরিণটি ধরতে পারবে আদি অবস্থান থেকে কত দূরত্বে, তার মানে তো দূরত্ব বের করতে হবে। তাহলে হরিণটা দেখো বেগে যাচ্ছে, তাই না, সমবেগে যাচ্ছে, তো সমবেগে গেলে দূরত্ব কত, এক্স গেল 13টি। তাহলে এখানে বাঘ, এটা হচ্ছে হরিণ, তাহলে হরিণ থেকে বাঘে এখানে দূরত্ব কত ছিল, এক্স দূরত্ব, তারপর এখান থেকে আবার এখান দূরত্ব 220 মিটার, তাহলে টোটাল দূরত্ব কত হলো 20 প্লাস এক্স থাকবে, তাই তো, 20 প্লাস এক্স। তাহলে এখান থেকে দেখো তুমি টোটাল প্রথমে দূরত্ব পাবা কত, এক্স ইকুয়াল টু 13 মিটার, এক্স ইকুয়াল টু 13 মিটার। তাহলে বাঘ এখান থেকে যাত্রা শুরু করলো 20 মিটার, এখানে 20 মিটার আগে ছিল, হরিণের 20 মিটার মানে পিছে ছিল, আর হরিণটা এদিকে এক্স মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে বাঘকে কত দূরত্ব অতিক্রম করতে, বাঘকে কিন্তু 20 প্লাস এক্স দূরত্ব অতিক্রম করতে হবে, ঠিক আছে। বাঘকে টোটাল 20 প্লাস এক্স এই দূরত্ব অতিক্রম করতে হবে হরিণকে ধরতে হলে, আর হরিণকে এক্স দূরত্ব, তাহলে এক্স হলো 13টি, আর এখানে কত এক্স প্লাস 2জি অ্যান্সার পাবা। তাহলে হরিণের দূরত্ব ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এর স্কয়ার, যেহেতু স্থির অবস্থান ছিল, দেখো ত্বরণ দেওয়া আছে, বাঘের ত্বরণ দেওয়া আছে 3 মিটার/সেকেন্ড, তাহলে এখানে মান বসাই দিলাম। এবার 2 হতে 1 বিয়োগ করবো, কেন বিয়োগ করবো, কারণ এক্স এর ভ্যালু আমার দরকার নাই, আমার কি এক্স এর মানটা লাগবে, তাই না। তাহলে আমরা 2 আর 1 থেকে পাই এক্স, এক্স কাটা গেল, তাহলে প্রথমে টি এর মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। টি এর মানটা না, তাছাড়া তুমি অ্যান্সার বের করতে পারবে না, তো টি এর মান বের করা ছাড়া তুমি অ্যান্সার বের করতে পারবে না, তাহলে টি মান বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি টি এর মান কি বের করবে, এটা বিয়োগ করো, অথবা তুমি এই এক্স এর ভ্যালুটা এখানে বসাও, যে কোনো ভাবে করতে পারো, এক্স এর ভ্যালুটা এখানে বসাও, বসায় তুমি ক্যালকুলেশন করতে পারো। বসানোর পরে তুমি এখানে টি এর মানটা পাবা, দুইটা টি এর মান পাবা। এবার দুইটা টি, টি এর মান কখনো নেগেটিভ হবে না, টি এর মান কি হবে না, নেগেটিভ হবে না, যেটা পজিটিভ মান ওইটা বসাই দাও এখানে। আর এক্স প্লাস 20 মানে কত, 150, তাহলে 150 মিটার দূরে বাঘটিকে হরিণ ধরবে, তাহলে এক্স এর মান তুমি পাইলা, এটা কি হরিণের দূরত্ব, তাহলে বাঘের দূরত্ব কত হবে, এক্স প্লাস 20, ঠিক আছে না। তাহলে এখানে তোমার 130 যোগ 20 এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা প্রশ্নটা তোমাকে জাস্ট প্রশ্নটা বুঝতে হবে যে বাঘ 20 মিটার দূরত্বে একটি হরিণকে দেখতে পেলো, তাহলে বাঘ ছিল এখানে, হরিণ ছিল 20 মিটার তার থেকে দূরে, তারপর হরিণ কি করলো, সমবেগে এক্স মিটার দূরত্ব অতিক্রম করলো টি সেকেন্ডে, ঠিক আছে, টি সেকেন্ডে। তাহলে এই টোটাল দূরত্ব কত হলো ভিটি, আর এখান থেকে কত 20, তাহলে বাঘকে অবশ্যই এই দূরত্ব অতিক্রম করতে হবে, টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে বাঘের ক্ষেত্রে দূরত্ব কত, 20 প্লাস এক্স, আর হরিণের ক্ষেত্রে এক্স, ঠিক আছে। তো এবার এই দুইটা কম্বাইন করে আমাকে টি এর ভ্যালু বের করতে হবে, দেন টি এর সাপেক্ষে আমি কি এক্স এর মানটা পেয়ে যাবো, এই যে এই সমীকরণে এক্স এর মানটা বসায়। দেখো অবাধে পড়ন্ত মানে মুক্ত অবস্থায় পড়ন্ত 4তম সেকেন্ড, চারতম তম সেকেন্ডের সূত্র কি, যে ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি মাইনাস 1, যেহেতু নিচে পড়ছে মুক্তভাবে পড়ার ক্ষেত্রে কি ইউ এর মানটা কত হবে 0, তাহলে অ্যান্সার কত হবে, এই ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু এর মান কত, অবশ্যই 9.8 গুণ হচ্ছে 2টি, 2 2 4 2 8 মাইনাস 8 মাইনাস এখন কত 7, তাহলে এখানে দেখো কাটো, এটা কাটলে কত 4.9 হয়, আর এখানে 7, তাহলে 4.9 গুণন 7, 5 7 কত 35, 35 থেকে একটু কম, তাহলে 35 থেকে একটু কম কোনটা, 34.3। তো দেখো 60 ফিট/সেকেন্ড গতিবেগে চলন্ত একটি গাড়িকে 5 ফিট/সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করলো, তাহলে এখানে তোমার মাইনাস এ এর মানটা দেওয়া আছে। স্টেশনে থামানো হলো, ব্রেক প্রয়োগের ফলে কত দূরত্ব কত, ওই যে সূত্র এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ, তারপর তোমার এম ইন্টু কি লিখবা, ভি স্কোয়ার ডিভাইড বাই 2s। এখন তোমার যদি কি বের করতে হবে, দূরত্বের কত দূরত্বে থামে, তাই না, তাহলে তোমাকে অবশ্যই বল তো দেওয়া নাই আছে। আচ্ছা, তাহলে বল দেওয়া থাকলে, বল চাইলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো, যেহেতু আমাদের বল চাই না, আছে কি দূরত্ব, তাহলে দূরত্ব চাইলে আমরা কি করবো, ডিরেক্ট যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a, শেষ বেগ কিন্তু 0, শেষ বেগ 0, কারণ গাড়ি থামে যাবে, তাই না, গাড়ি থামে যাবে, তাহলে এখানে তুমি এস ইকুয়াল টু কি লিখতে পারো, এস ইকুয়াল লিখতে পারো ই স্কোয়ার ডিভাইড বাই 2a, তাহলে ইউ এর মান কত 50 ফিট, মানে 5 ফিট, আর 60 ফিট, 60 গুণন 60 ডিভাইড বাই হচ্ছে 5, এটা দিয়ে কাটলে কত 30 থাকে, এটা দিয়ে এটা কাটলে কত হয়, এটা দিয়ে কাটো, তাহলে 5কে কাটো কত হলো 6, 6 ছক 36, 360 ফিট, এভাবে বের করতে পারবো অ্যান্সার গুলা, সূত্র জানলেই গতিবিদ্যা তুমি পানিবাদ ভাবে অ্যান্সার করতে পারবা। একটি কণা সমত্বরণে চলে, তার গতি সপ্তম ও একাদশতম সেকেন্ডে যথাক্রমে এত এত, কণাটি 18 সেকেন্ড দ্রুত অতিক্রম করবে, কণাটি 18 সেকেন্ডে কত দূর, তাহলে তোমার এই যে এই তথ্য থেকে তোমাকে আগে এই বের করতে হবে, এই সমান আমরা কি দেখলাম, যদি t1 এ s1 মাইনাস s2, ঠিক আছে, s1 মাইনাস s2 ডিভাইড বাই t1 মাইনাস t2, এই যে এই শর্ত থেকে সপ্তম আর অষ্টমে দূরত্ব দেওয়া আছে না, তাহলে আমরা বড়টা থেকে বাদ দেবো ছোটটা, ডিভাইড বাই 11 মাইনাস 7, তাহলে অ্যান্সার এখান থেকে পাবা 10 মিটার/সেকেন্ড। তাহলে এ পাইলা, এবার তুমি 18 সেকেন্ডে, 18 সেকেন্ড 18তম কিন্তু না, 18 সেকেন্ড 18তমই হবে এখানে, 18তমই হবে এখানে, একটু ভুল করছে, 18তম হবে, 18তম, সপ্তম বের করতে হবে, তাই না, সপ্তম এখানে, আর অষ্টম এখানে তোমার হচ্ছে বের করতে হবে কি
কত দূরত্ব কণাটি 18 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, তার মানে তোমাকে এস এর মান বের করতে, এস তম 18। দেখো এখান থেকে কিন্তু আমার আরেকটা মান জানা, যদি আমরা এস 18 বের করতে চাই তাহলে আমার কি লাগবে, এস 18 সমান কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে অবশ্যই আমাদের এখানে কি ইউ এর মান লাগবে। তাহলে ইউ এর মান তো আমি জানি না, ইউ এর মান কই থেকে পাবো, এই যে কততম সেকেন্ডে, এখানে তুমি সপ্তম সেকেন্ডে একটা মান পাচ্ছ, তাহলে সপ্তম সেকেন্ডে ছিল কি 80 ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো ইউ এর মানটা কিন্তু ক্যালকুলেশন করে পাবা। তাহলে এখানে তোমার 3 ধাপে অ্যান্সারগুলো করতে হবে, প্রথমে এ বের করতে হবে, তারপরে তোমাকে ইউ বের করতে হবে, and তারপরে ফাইনালি তোমাকে এস 18 বের করতে হবে, 18 সেকেন্ডে, 18তম সেকেন্ডে, ঠিক আছে? এই যে এখান থেকে তম সেকেন্ড থেকে আমরা কিন্তু আলটিমেটলি যে তথ্যগুলো তোমাকে দেওয়া আছে ওই তথ্যগুলোর আলোকেই তোমাকে এ, ইউ এবং এস 18 বের করতে হবে, ঠিক আছে? তো এইগুলা এরকম থাকলে তুমি প্রথমে আগে এ বের করবা, তারপর যে কোনো একটা হয় তুমি সপ্তম সেকেন্ডে যে দূরত্ব এখান থেকে বের করবা ইউ, অথবা এই যে 11তম সেকেন্ড এখান থেকে বের করে দিবে, যেহেতু মানটা ছোট তোমার ক্যালকুলেশন ছোট হবে, এই জন্য সপ্তম সেকেন্ড নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এস 18 সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, টি এর মান তুমি সিম্পলি 18 বসাই দিবা, ক্যালকুলেশন করলে মান পেয়ে যাবা। এবার দেখো একটি বস্তুকে ইউ বেগে ভূমির সাথে আলফা কোণে নিক্ষেপ করা হলে এই উচ্চতায় বস্তুটির বেগ কত, এই উচ্চতায় বস্তুটির বেগ কত এটা আমরা সূত্র থেকে পাবো। দেখো এখানে যে এ বলছে ইউ স্কয়ার মাইনাস 2gh 0.5, 0.5 কত, পাওয়ার হচ্ছে হাফ, তার মানে রুট ওভার, ঠিক আছে? এই উচ্চতায় বস্তুটির বেগের মান কত, দেখো আমরা কি জানি বেগের মান যখন বস্তু উপরের দিকে ওঠে তখন কি চলে, ইউ স্কয়ার মাইনাস 2gh থাকে না, আর পাওয়ার রুট ওভার মানে কি, পাওয়ার হচ্ছে হাফ, ইউ স্কয়ার মাইনাস 2gh পাওয়ার হচ্ছে হাফ, হাফ মানে তো 0.5, ঠিক আছে? তো এটা ডিরেক্ট সূত্র বলছে। প্রক্ষেপকের সর্বাধিক পাল্লা কখন হবে, যখন আমরা জানি মধ্যবর্তী কোণ পাল্লা, এই যে আর ম্যাক্স কখন হয়, যখন আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তাই না? কারণ আলফা ইকুয়াল টু 35 ডিগ্রি হলে সাইন 2 আলফা হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে সর্বোচ্চ। আঁকা বাঁকা পথে চলন্ত কোনো কণা কি করে, আঁকা বাঁকা পথে চলন্ত কোনো কণা সমদ্রুতি বিশিষ্ট হয়, সমবেগ সমদ্রুতি বিশিষ্ট, সমাবেশ বিশিষ্ট হয়, যে কোনো ধরনের হতে পারে, আঁকা বাঁকা পথে যে কোনো ধরনের হতে পারে। অ্যানালাইসিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তির কিছু প্রশ্ন সলভ করবো আমরা। দেখো 20 কেজি ভরের একটি বালক 10 মিটার ব্রিজের একটি নদীর উপরে লাফ দিচ্ছে, পানি থেকে 5 মিটার উঁচুতে পৌঁছানোর ক্ষেত্রে তার ওজন কত হবে। এখন বলছে তার ওজন কত, কি বলছে ওজন কত। তাহলে আমরা দেখি প্রশ্ন দেখি, 20 কেজি ভরের এক বালক 10 মিটার ব্রিজ থেকে নদীর পানিতে লাফ দিচ্ছে, আচ্ছা লাফ দিল, পানি থেকে 5 মিটার উঁচুতে পৌঁছানোর পর, পানি থেকে 5, এটা মনে করো পানি, এখান থেকে সে 5 এই অবস্থানে আছে, এই অবস্থানে আসলে তার পৌঁছানোর পর ওজন কত, তাহলে মুক্ত হয়ে পড়ন্ত অবস্থায় ওজন 0 হয়, এটাই হবে উত্তর, তাহলে ওজন 0 হবে। দেখো একটি খাড়া দেয়ালে পাদদেশ হতে ভূমি বরাবর 10 সেন্টিমিটার দূরত্বে কোনো বিন্দু হতে 45 ডিগ্রি কোণে বস্তু নিক্ষেপ করা হলো, বস্তুটি ঠিক দেয়ালের উপর দিয়ে গেলে এবং দেয়ালের অপর পাশে 10 সেন্টিমিটার বস্তু গিয়ে মাটিতে পড়লে দেয়ালের উচ্চতা কত। তুমি যে ওয়াই ইকুয়াল যে সূত্রটা ছিল না ওইটার সূত্র, ঠিক আছে? এখানে শর্টকাটও আছে, দেখো দেয়ালের উচ্চতা এইচ, এটা সমান হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। তো এক্সটা হচ্ছে আনুভূমিক দূরত্ব, ওয়াইটা হচ্ছে কতটুকু উচ্চতা দিয়ে গেল, কতটুকু উচ্চতা দিয়ে গেল এটা, ঠিক আছে? তাহলে এইচ ইকুয়াল টু কত পাবো, এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। তো দেখো আনুভূমিক দূরত্ব 10, উচ্চতাও 10 দিয়ে আছে, তাহলে কি লিখবো 10 গুণন 10 ডিভাইড বাই 10 যোগ 10, তার মানে কত হচ্ছে 100 ভাগ 20 মানে কত। আচ্ছা, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা করে 50 ফিট পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতে লাগলো, 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত, 5 সেকেন্ড পরে বস্তুর বেগ কত, স্থির অবস্থা ইউ ইকুয়াল টু 0 দেওয়া আছে, যাত্রা শুরু করলো ত্বরণে, তাহলে তোমাকে ভি দেওয়া আছে, 5 সেকেন্ড বস্তু মানে ভি বের করতে হবে আলটিমেটলি, তাহলে ভি সমান কত, ইউ প্লাস এটি আমরা জানি, জাস্ট মান বসাই দিও পেয়ে যাবা। পরে দেখো এখানে 3 মিটার পার সেকেন্ড মন্দনে, মন্দন মানে কি নেগেটিভ এ, সরল পথে চলন্ত একটি গাড়ি 150 মিটার পথ চলার পর থেমে গেল, গাড়ির আদিবেগ কত, গাড়ির আদিবেগ কত। তাহলে আমরা এখানে দেখছিলাম যে ই ইকুয়াল টু কত হয়, ই ইকুয়াল টু তোমার 2s হয়, তাই না? যখন মন্দন দেওয়া থাকে ইউ স্কয়ার ইকুয়াল টু 2s, তোমাকে বের করতে হবে আদিবেগ, তাহলে ইউ সমান কত রুট ওভার 2s, রুট ওভার 2 গুণন ত্বরণ দেওয়া আছে কত 3 গুণন কতটুকু দূরত্ব 150, 3 দুগুণে 6 আর 150 গুণ করলে তোমার এখানে দেখতে পারো, দেখো এখানে কত 300, 300, 300 কত 300 আর 900, তাহলে রুট ওভার 900, এটাকে রুট করলে কত হয়, এটাকে রুট করলে দেখো 30 হয় উত্তর, 30 মিটার পার সেকেন্ড হবে উত্তর। সে বেগটা কোনো বস্তুকে জি এর অর্ধেক ত্বরণে অর্ধেকের মান আদিবেগের পৃথিবীতে খাড়া উপরের দিকে চুড়ে দেওয়া হলো, বস্তুটি কতক্ষণ ভূপৃষ্ঠে পতিত হবে, কতক্ষণ পর ভূপৃষ্ঠে পতিত হবে মানে কি, তোমার টোটাল যে বিচরণ কাল বড় হাতের টি সেটা কত ছিল টি1 প্লাস টি2, মান কত ছিল 2u
ডিভাইড বাই জি। তাহলে জি এর মান কত বলছে? অর্ধেক। তার মানে জি এর মান কত হবে? এখানে জি বাই হাফ, 2 উপরে চলে গেল, তাহলে কি হবে 4 ইউ ডিভাইড বাই জি। তাহলে এখানে মানগুলা কাটাকাটি হবে, ঠিক আছে। বেগের মানটা, বেগের মানটা তোমার জি এর অর্ধেক, তাই না? তাহলে ইউ এর মানটা হবে জি বাই 2। তাহলে এখানে পাশে লিখি আমরা টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু জানা আছে 2 ইউ ডিভাইড বাই জি। তো তোমাকে বলছে বেগের মানটা হবে অভিকর্ষ ত্বরণের অর্ধেক, মানে 2 ইনটু জি ডিভাইড বাই 2। তাহলে এই 2 এই 2 কাটলো, নিচে জি আছে, জি জি কাটলো, তাহলে থাকলো কত টোটাল? 1 সেকেন্ড। এরপর দেখো যশোর বিজ্ঞান ও প্রযুক্তির কিছু প্রশ্ন আমরা দেখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। স্থির পানিতে নৌকার গতিবেগ দেওয়া আছে 13, স্রোতের বেগ দেওয়া আছে 4। তাহলে স্রোতের দিকে নৌকাটির 68 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? স্রোতের দিকে দেখো, স্থির পানিতে নৌকার বেগ ছিল 13, স্রোতের বেগ ছিল 4। তাহলে স্রোতের দিকে নৌকাটির বেগ, তাহলে স্রোত আর নৌকার দিক বেগ একই, স্রোত এবং নৌকার বেগ একই, তাহলে কি অনুকূল। তাহলে অনুকূলে লব্ধি বেগ কত? দুইটার যোগফল। তাহলে সময় আমরা দেখছিলাম অনুকূলে থাকলে কি হয়, দূরত্বকে দুইটা যোগফল, মানে নৌকার স্রোতের বেগ যোগ করলে। তাহলে 68 ডিভাইড বাই 13, 4 কত? 17। 17 এটা ভাগ করলে হয় 4। তো একটি কণা যদি একাদশ সেকেন্ডে 720, 55 সেকেন্ডে এত, তবে কণাটির ত্বরণ করে এই প্রশ্ন দেখলাম আমরা কি ত্বরণ সমান কত? s1 মাইনাস s2 ডিভাইড বাই টি1 মাইনাস টি2। অ্যাপ্লাই করলে অ্যান্সার পেয়ে যাবো 960 মাইনাস হচ্ছে 720 ডিভাইড বাই টি1। এখানে কত হয়েছে? 720, তাহলে 15 মাইনাস হচ্ছে 11, দেখো 240 ডিভাইড বাই হচ্ছে 4, তার মানে কত? 60। দুটি ট্রেন বিপরীতমুখী হয়ে প্ল্যাটফর্ম একটি স্থির মানুষকে অতিক্রম করতে 27 সেকেন্ড ও 17 সেকেন্ড সময় নেয়, ঠিক আছে। দুইটা ট্রেন প্রথমটা নেয় 27 সেকেন্ড, দ্বিতীয়টা নেয় 17 সেকেন্ড। ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে 23 সেকেন্ড সময় নেয়, তাদের গতির অনুপাত কত? তাহলে ট্রেন দুটি যখন একে অপরকে করে তখন তার দূরত্ব কত হচ্ছে? 23 সেকেন্ড। তাহলে দূরত্ব এখানে তোমার হচ্ছে যে টোটাল যে, মানে এদের যে দূরত্ব যোগফল আর যে বেগের সমষ্টি, তাকে যদি ভাগ করে তাহলে যে সময়টা হচ্ছে না, বা একে অপরের সাপেক্ষে যে তোমার আদি বেগ, মানে কি বলে, আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক সরণ, আপেক্ষিক সরণ আপেক্ষিক সরণ ডিভাইড বাই হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এখানে কি পাচ্ছে? আপেক্ষিক সময় পাচ্ছে। এই যে সময়, এটা কিন্তু আপেক্ষিক সময় দেওয়া আছে। তাহলে তোমার কি হবে? s1 প্লাস s2 ডিভাইড বাই v1 প্লাস v2 ইকুয়াল টু তোমার হবে t, যেটা মিলিত। তাহলে s1 এর মান তোমাকে বের করতে হবে, s1 এর মান জানা নাই, তাহলে s1 সমান কত? 27 v1, ঠিক আছে। টি এর মান দেওয়া আছে, v1 এর মান জানা নাই, s2 সমান কত? এত। তো ভ্যালুগুলো বসাই দিব, বসাই দিয়ে দেখো এই মানটা পাচ্ছি এরকম, ঠিক আছে। তো এই মানটা বসানোর পরে দেন এটা সমান কত? এটা সমান এটা পাচ্ছি। ভ্যালুগুলো বসাইলে বেগের অনুপাতটা তুমি পেয়ে যাবে, গতিশক্তির অনুপাতটা পেয়ে যাবে। তো এস ওয়ান এর মানটা বসাবা, ভি ওয়ান ভি টু, এটার মান তুমি এই পাশে গুণ করলে 23 ভি ওয়ান ভি টু পাইলা। দেখো s1 এর মান কত? 27 ভি ওয়ান, s2 এর মান কত? 17। মান বসায় দাও, মান বসাই তো দেওয়ার পরে ভি ওয়ান আর ভি টুর মান বের করো। দেখো তাহলে এখানে দেখো 27 আছে, এখানে 23, বিয়োগ করলে কত হয়? 4 ভি ওয়ান থাকে, 4 ভি ওয়ান এই পাশে গেল, এটা পক্ষান্তর করলো, তাহলে কি 6 থাকে না? তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান কত হবে? 6/3। দেখো ভি ওয়ান বাই ভি টু, তাহলে এটা চলে আসলো, এটা নিচে চলে গেল, 6/4, তার মানে 3 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 3/2 অনুপাত হবে 3/2, ঠিক আছে। তো এইভাবে আনসারগুলো বের করতে হবে, একটু বুদ্ধি সহকারে বের করতে হবে। যখন একেবারে বিপরীত দিক থেকে আসছে, দেখো বিপরীতমুখী হলে আমাদের আপেক্ষিক বেগটা কি হয়ে যায়? যোগফল হয়ে যায়। আপেক্ষিক সরণটা কি হয়? যোগফল হয়ে যায়। যদি বলতো আপেক্ষিক একই দিকে, তাহলে কি বিয়োগ করতাম। যদি একই দিকে বলতো তাহলে কি বিয়োগ করতাম। তো আমরা কি জানি? একই দিকে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ থাকলে কি হবে? মাইনাস করব। আর যদি বিপরীত দিকে হয়, আপেক্ষিক বেগ কি করলে যোগ করে, ঠিক আছে। এই জিনিসগুলো জানতে হবে। তাহলে ভূমির সাথে 90 ডিগ্রি কোণে, আলফার মান 90 ডিগ্রি, ভি বেগে নির্দিষ্ট কোনো প্রক্ষেপকের সর্বাধিক উচ্চতা কত? তাহলে দেখো 90 ডিগ্রি মান, সাইন 90 মান কত? 1। তাহলে আমরা লিখতে পারি কি? v² বাই 2c। একজন মোটরসাইকেল চালক 40 মিটার পার সেকেন্ড x কিলোমিটার গেল, 60 মিটার পার সেকেন্ড ফিরে এলো, তার গড় গতিবেগ কত? তাহলে 40 মিটার পার সেকেন্ড এবং কত? 60 মিটার পার সেকেন্ড বেগে গেল, তাহলে ফিরে এলো। তাহলে গড় বেগ মানে কি বলতো? এখানে আমরা গড় গতিবেগ, তাহলে আমরা গড় বেগের হিসাব নিকাশ করবো এখান থেকে। তাহলে গড় বেগ মানে কি? গড় বেগ মানে দুইটা যোগফল ডিভাইড বাই 2, ঠিক আছে না? তাহলে এখানে 424, তার গড় গতিবেগ দেখছিলাম কি দুইটা যোগফল ডিভাইড বাই
গড় গতিবেগ আমরা গড় দূরত্ব বের করতে হবে, গড় দূরত্ব তাহলে গড় সংখ্যা এখানে 1/v 1/v2, ঠিক আছে, এইভাবে অ্যান্সারকে ইয়ে করতে হবে। কিন্তু এটা কোন সূত্র? তাহলে উপরে আবার টোটাল সরণ, তাহলে টোটাল সরণ হচ্ছে এত, একজন মোটরসাইকেল এত বেগে অ্যাক্সেলারেটর গেল এবং এত, তাহলে টোটাল দূরত্ব কত? প্রথমে গেল এক্স মিটার, ফিরে এলো এক্স মিটার, টোটাল টোটাল দূরত্ব কত? 2x, এক্স প্লাস এক্স। নিচে হবে, দেখো নিচে কি হবে, আমরা হচ্ছে সময় বের করব। নিচে কি টোটাল দূরত্বকে সময় দিয়ে ভাগ, তাহলে প্রথম সময় কি হচ্ছে t1 কত হচ্ছে, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সরণ পাবো, তাহলে s ভাগ x ডিভাইড বাই 60 পাইলাম। আর পরের অংশে কি পাচ্ছি, t2 কত পেলাম, ফিরে আসে কত, 60 মিটার পার সেকেন্ড, তাহলে x দ্রুত তো ফিরে আসে, তুমি গেলা যেই পথে সেই পথে তো ফিরে আসবে, তাই না? তাহলে x দ্রুত গেলে x দ্রুত ফিরে আসবা, তাহলে x ডিভাইড বাই তোমার হবে কত, 60, আর এখানে x ডিভাইড বাই 40। এখানে এবার হিসাব মিলো, তাহলে x কাটা যাবে, এবার তোমার চলে আসবে নিচে থাকবে 2 ডিভাইড বাই 1 প্লাস 60 প্লাস 1/40 এরকম। এবার দেন লসাগু করলে তুমি এই মানটা পাবা, ঠিক আছে। এটা একটু কনফিউজিং ছিল, যেখানে আসলে মানে এক্স কেটে দেওয়া হয়েছে। একটি গাড়ি সোজা উত্তর দিকে 90 মিটার 15 সেকেন্ডে অতিক্রম করো। আচ্ছা, পরবর্তীতে গাড়িটি দ্রুত ঘুরে দক্ষিণ দিকে 4 মিটার দূরত্বে 5 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এই 20 সেকেন্ড সময়ে গাড়ির গড় বেগের মান কত? তাহলে তুমি তাকে গড় বেগ যদি বলে, তাহলে কি তোমাকে সরণ বের করতে হবে। তাহলে সরণ মানে কি, সে কই থেকে শুরু করছে, উত্তর দিকে, তাহলে উত্তর আর দক্ষিণ কি বিপরীতমুখী না? এটা উত্তর গেলে ওইদিকে দক্ষিণ, তাহলে বিপরীতমুখী গেলে সরণ কি হবে, দুইটা বিয়োগ ফল, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দাও, তাহলে 90 মাইনাস 40 ডিভাইড বাই টোটাল দূরত্ব কত, সময় কত, 15 প্লাস 15 মানে 20, তাহলে উপরে থাকে 50, নিচে থাকে হচ্ছে 20, তাহলে ভাগ করলে কত হয়, 2.5। ঠিক আছে, বেগ বললে তোমাকে সরণ বের করতে হবে, তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো এবং যেখানে আসছো তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। দ্রুতি বললে সবগুলার যোগফল। এরপরে এখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখো, একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে সুষম ত্বরণে সোজা পথে চলছে, 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ 25 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটির ত্বরণ হবে। 25 মিটার পার সেকেন্ড বেগে গাড়ির ত্বরণ কত হবে, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব। ত্বরণ বের করতে দেখো, এম ইউ দেওয়া আছে, ঠিক আছে, এখানে 5 মিটার দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এসও দেওয়া আছে। তাহলে সূত্র বের করতে পারবো খুব সহজে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gs, এই সূত্র থেকে ভি স্কয়ার ইকুয়াল টু কত, ইউ স্কয়ার প্লাস 2s, এখান থেকে আমরা এর মানটা বের করবো। যখন দুইটা ভি স্কয়ার ইউ স্কয়ার দুইটা দেওয়া থাকবে, টি দেওয়া থাকবে তখন এই সূত্র, ঠিক আছে। বুঝতে হবে তোমার কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া নাই, তো এর সাপেক্ষে সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইউ গতিবেগ এবং আনুভূমিকের সাথে আলফা কোণের প্রক্ষিপ্ত বস্তু কণার দীর্ঘতম আনুভূমিক পাল্লা কত, যেখানে আলফার মানটা হচ্ছে 1 থাকে। তাহলে আমরা দেখছিলাম কত, এখানে ইউ স্কয়ার ডিভাইড বাই 2g, বি নাম্বার হবে, তো এখানে শুধু জি হয়, এটা একটু ভুল হয়ে যায়, শুধু 2g, কারণ আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু তোমার ইউ স্কয়ার সাইন 2 আলফা। তাহলে সর্বোচ্চ যখন বলে তখন কি হবে, আর ম্যাক্স, কখন, ইউ স্কয়ার বাই জি। তো এই ছিল, দেখো নোয়াখালীর একটা প্রশ্ন আছে, তো এখান থেকে টি এর মান বের করা যাবে খুব ইজিলি, টি ইকুয়াল টু 2h/g, ঠিক আছে, আমরা পারবো। তো এই ছিল মূলত আমাদের গতিবিদ্যা, এই প্রশ্নগুলো সলভ। তো এগুলো একটু ভালোভাবে দেখো, এবং আরও কিছু সূত্রগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে সূত্রগুলো, এবং তোমার কাছে যদি আরও কোনো বই থাকে প্র্যাকটিসের জন্য সেগুলো দেখবা, আর এক্সামটা দিবা, ঠিক আছে, এক্সামটা দিয়ে নিজের প্রস্তুতিটা যাচাই করে নিবা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আর একটা চ্যাপ্টার আমাদের বাকি আছে, দুইটা চ্যাপ্টার, এটা হচ্ছে যৌগজীকরণ, এটা সেমিকন্ডাক্টর, দুইটাই দেওয়া হবে কালকের মধ্যে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে।